হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের 8 নম্বর ক্লাসে। তো আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছে, রাইট? তো সবাই যুক্ত হলে আমরা ক্লাস শুরু করে দিব। ফাইন। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। ওকে। নাইমুল। ওয়ালাইকুম আসসালাম। নাইমুল ইসলাম। আচ্ছা। তো তোমরা সবাই যুক্ত হয়ে যাও এখন, সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। সবাই যুক্ত হলে পরে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আচ্ছা। ও, তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। এই নিয়ে আমাদের টানা 3 নাম্বার ক্লাস, রাইট? আমরা এর আগে 2টা ক্লাস করলাম ব্যাক টু ব্যাক, মঙ্গল বুধ, আজকে বৃহস্পতিবার থার্সডে, এবং আজকেও আমাদের ক্লাসটি হবে এবং সবাই যুক্ত হলে আমরা ক্লাসে শুরু করতে পারবো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন বলছে আর 9টায় ক্লাস দিলে ভালো হয়। হ্যাঁ, 9টায় ক্লাস দিলে ভালো হয়, বাট এর আগে অন্য সাবজেক্টে ক্লাস থাকে। 9টায় দিলে ওইটার সঙ্গে ওভারল্যাপ হয়, এই চিন্তা করেই 10টা দিচ্ছি। 10টা কিন্তু ভালো হয়। হ্যাঁ, উইথ মাই এক্সপেরিয়েন্সেস, যে 10টা এমন একটা টাইম স্টুডেন্টরা এই সময়টাতে ইউজুয়ালি বাসায় থাকে। সবাই বাসায় থাকে। 9টার সময় বাসায় থাকারই কথা, বাট তারপরেও এই সময়টাতে একদম মেক শিওর যে এভরি ওয়ান ইজ অ্যাট হোম। ওকে। তো সেক্ষেত্রে যেটা হয় যে ক্লাসে ভালো হয় আর কি, এটাই। আচ্ছা। সো এই অবস্থা, এই তো তোমরা সবাই ধূপধাপ চলে আসো। হ্যাঁ, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। কালকে ফ্রাইডে, ও অন্য ক্লাস নাই? হ্যাঁ হ্যাঁ, কালকে তো ক্লাস হবে। কালকে আনলে একটু ক্লাস দেওয়া যেতে পারে, কালকে যেহেতু এক্সট্রা টাইমে ক্লাস। যাই হোক, তো চলো আজকে ক্লাসটা আমরা আগে শেষ করি, তাই না? আজকে ক্লাসটা আমরা আজকে শেষ করি। ভাইয়া, আমি মাঝে মাঝে ফোনে, মাঝে মাঝে ল্যাপটপে ক্লাস, তো ল্যাপটপের থেকে বারবার লগ ইন করতে ব্লক হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে। মেসেজ দিছি, ঠিক আছে, এটা এটা তোমাকে জানাবে অবশ্যই। তুমি সুন্দর করে মেসেজ দিলে তোমাকে অবশ্যই জানাবে, তো আমি একবার বলে দিব। তো এক একদিন এক একটা দিয়ে তুমি ক্লাস করো না, ল্যাপটপেই বেটার মনে হয় ক্লাস করতে। তাহলে তুমি ল্যাপটপেই করবা, টেবিলের সামনে ল্যাপটপটা রেখে ক্লাস অন করে ক্লাস করবা। আচ্ছা, আজকে এজ এ ভেরি লেজি ডে। আমার জন্য মনে হইতেছে কেমন যেন একটা ডেজিনেস কাজ করতেছে, যে অরেভার ইট ইজ তোমাদের ক্লাস নিতে নিতে আমার আসলে ভালো লাগা শুরু হয়ে যাবে। তো তোমরা কোথায়? সবাই যুক্ত হও। আমি কিন্তু 2-1 মিনিট টাইম নিচ্ছি তোমাদের সমাগমনের জন্য। তোমরা সবাই যখন ক্লাসে যুক্ত হয়ে যাবে তখন আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। এবং এর আগে আমরা 7টা ক্লাস করছি। আজকে 8 নাম্বার ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং লাস্ট ক্লাসে, ইফ ইউ গাইজ রিমেম্বার, ডেফিনেটলি ইউ গাইজ রিমেম্বার, যে আমরা ওয়াটার রিজার্ভিয়ার ইভাকুয়েট করার যে প্রবলেমসগুলি আছে, চৌবাচ্চা খালি করার অঙ্ক, সেগুলো সলভ করছি, তাই না? সেগুলো সলভ করছি একদম টু দ্য পিন পয়েন্ট। আমরা সলভ করছি, ইটের স্তূপ বানানো, এগুলো শিখছি। সো আজকের ক্লাসে আমরা এরপরে কিছু অংশ পড়ালেখা করবো বা আলোচনা করবো, ঠিক আছে? ফাইন। আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে আসো ধীরে ধীরে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা ইন বিটুইন যুক্ত হতে থাকো এবং আমরা ক্লাসটা আস্তে আস্তে করে শুরু করে ফেলি। আমরা ক্লাসটা ধীরে ধীরে শুরু করে ফেলি। আচ্ছা, ফাইন। তাইলে আমাদের যে টপিকগুলা বাকি আছে থিওরির জন্য, এরপরে আমরা অনেক বেশি অঙ্ক করবো। আজকে ক্লাসের পর থেকে আমাদের ক্লাসে নাম্বার অফ ম্যাথমেটিক্স বাড়তে থাকবে। আমাদের থিওরির যে ক্ষুদ্র পার্ট আছে, সেই পার্টগুলো আজকে ক্লাসে আমরা শেষ করে নিব, ঠিক আছে? ফাইন। তো আজকে আমরা প্রথমে যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম বা কাজ শক্তি উপপাদ্য। এটাকে আমরা বলতেছি ওয়ার্ক এনার্জি থিওরেম বা কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। ওকে, ফাইন। এই উপপাদ্য দিয়ে অনেক অঙ্ক সলভ করা যায়। এই উপপাদ্য দিয়ে আমরা অনেক অঙ্ক, অনেক টাইপের অঙ্ক সলভ করতে পারবো। হ্যাঁ, এই উপপাদ্য দিয়ে আমরা অনেক টাইপের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্ক সলভ করতে পারবো এবং এটা ইফেক্টিভলি ইউজ করলে অনেক কঠিন কঠিন অঙ্ক আমরা এটা দ্বারা সলভ করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, ফাইন। তাহলে সবাই ইন বিটুইন যুক্ত হও, সেক্ষেত্রে আমরা ক্লাসটা শুরু করতে পারি। ওকে, ফাইন। এই তো সবাই চলে আসছো। ভাইয়া ব্লাড দেখায়, ওইটা আমি বেশি লাফালাফি করলে ব্লাড দেখায়। এখন ঠিক আছে, দেখো। ওকে, ওই যে ফোকাস ডিফোকাস হওয়ার কারণে এটা দেখায়। ক্লাস শুরু হয়ে গেছে, এখন দেখবো আস্তে আস্তে করে সব কিছু জিনিসপত্র ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। তাহলে এবার আসো, কাজ শক্তি উপপাদ্য আসলে কি বলছে। কাজ শক্তি উপপাদ্য দিয়ে আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করব। কাজ শক্তি উপপাদ্য, এটাকে বলা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। সো এই উপপাদ্যের স্টেটমেন্টটা একদম সহজ একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টে বলা হয়েছে কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ বস্তুর, কৃত কাজ
বস্তুর গতিশক্তির 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 পরিবর্তনের সমান, গতিশক্তির পরিবর্তনের 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 সমান, গতিশক্তির পরিবর্তনের সমান। স্টেটমেন্টটা কিন্তু খুব সহজ। মানে আমরা যখন কোনো কাজ করি সেই কাজ করলে গতিশক্তির পরিবর্তন হয়, এবং এই স্টেটমেন্টে বলছে কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে ফাইন। তো এটা কিভাবে হয় সেটাও আমরা আসলে দেখতে পারবো, আচ্ছা ওকে। অনেকে ফোকাস নিয়ে বলতেছিলে, এই যে আমি ফোকাসটা সেট করে দিছি। ওকে ফাইন। সেটাও দেখো এইবার ঠিক আছে। ওকে আচ্ছা ফাইন। কৃত কাজ বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। আমরা যখন কোনো বস্তুর উপরে, ওকে আচ্ছা ফাইন। এই তো সবাই চলে আসছো, সবাই ডেফিনেটলি চলে আসো। দেখো এখন ঠিক দেখাবে, হ্যাঁ তোমাদের যে এই প্রবলেমটা ফিল হচ্ছিল এটা এখন দেখবা যে ঠিক দেখাবে। ওকে এইবার আর কোনো ব্লাড ট্লাড থাকবে না, এবার সব কিছু স্পষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? এই মার দেবো। এবার দেখো হইছে এক্স্যাক্টলি, এবার সব ঠিক হয়েছে। তাহলে কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তো ব্যাপারটা কিরকম দেখো যে এটা একটা তল। লেটস সে এটার উপরে একটা বস্তু আছে, হ্যাঁ এটার উপরে একটা বস্তু আছে, এটা একটা বস্তু। ওকে এটা একটা বস্তু। এখন এই যে বস্তুটা এখানে আছে, এটাকে যদি আমি ধাক্কা দেই তাহলে বস্তু সরণ হবে, আর তার মানে কাজ হবে, রাইট? সো লেটস সে আমরা এখানে এই বস্তুটার উপরে ধরলাম এই বস্তুটার এই অবস্থানে বেগ হচ্ছে v1, এই অবস্থানে বেগ হচ্ছে v1, বস্তুটা এইদিকে চলতেছে। তো এই দিক বরাবর আমরা আরেকটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই বস্তুর উপরে আমরা একটা বল দিলাম, এই যে বল দিলাম। তো বল দিলে বস্তুর কি হবে? সরণ হবে। আমরা জানি বল প্রয়োগে বস্তু সরণ হয়। তো সেক্ষেত্রে দেখা গেল এই বস্তুটা এখান থেকে কিছুটা সামনে এইখানটাতে চলে আসলো, কিছুটা সামনে এখানে চলে আসছে। তাহলে দেখতেছো এইখানটাতে তার একটা নির্দিষ্ট পরিমাণ সরণ হয়েছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে যে গেছে তার একটা সরণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এখানে আসছে, দ্যাট মিন্স এটা ছিল তার আদি বিন্দু আর এটা হচ্ছে তার শেষ বিন্দু। তো ডেফিনেটলি এখানে একটা সরণ হয়েছে, এবং এখানে যে সরণটা হয়েছে সেই সরণটা হচ্ছে গিয়া এস। ওকে সেই সরণটা হচ্ছে গিয়া এস। তো এফ বল প্রয়োগে এস পরিমাণ সরণ হয়েছে, দেখতেছো এফ বল প্রয়োগে এস পরিমাণ সরণ হয়েছে। তো এফ পরিমাণ বল বস্তুর উপরে সামনে দিছি, সরণটাও সামনে হয়েছে। দেখো এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু। তাহলে কি এখানে একটা কাজ হয়েছে, এখানে একটা কাজ হয়েছে। তাহলে কতটুকু কাজ হয়েছে আমরা জানি, কাজ ইকুয়ালস টু বল এবং সরণের ডট গুণফল, বল এবং সরণের ডট গুণফল। এবং এটাকে আমরা লিখতে পারবো এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এফ এস কস থিটা। এবং দেখো এই থিটার ভ্যালু কত? এই থিটার ভ্যালু হচ্ছে, এই থিটার ভ্যালু হচ্ছে গিয়ে আমরা জানি এই থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু, এই থিটার ভ্যালু হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, ইজন্ট ইট? 0 ডিগ্রি তো হবে, কারণ দেখো সরণ যেদিকে বল সেদিকে। তাহলে বুঝতেছো cos 0 ইকুয়ালস টু 1, দ্যাট মিন্স এখানে একটা কাজ হয়েছে, সেই কাজটা ইকুয়ালস টু হবে, কাজটা ইকুয়ালস টু হবে এফ এস, যেহেতু cos 0 ইকুয়ালস টু 1। তাহলে এতটুকু কাজ হয়েছে। দেন এগেইন এটা খেয়াল করে দেখো, তুমি মনে করো হাঁটতেছো, রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো, হ্যাঁ রাস্তা দিয়ে তুমি হাঁটতেছো, তো হঠাৎ করে পিছন দিক দিয়ে এসে কেউ ধাক্কা মারলো, হঠাৎ করে পিছন দিকে এসে ধাক্কা মারলে তুমি কি আরো জোরে সামনে আগায় যাবে না? ব্যাপারটা অনেকটা এরকম নেই যে আমি হাঁটতেছি আস্তে আস্তে করে, হাঁটতে থেকে ধাক্কা দিলে পিঠে আমি জোরে আগায় গেলাম কিন্তু, তাই না? আমার ভ্যালোসিটি বেড়ে গেল। তাহলে এখানেও তো তাই হয়েছে, এইটার ভ্যালোসিটি ছিল v1, এটার উপরে জোরে একটা ধাক্কা দেওয়া হয়েছে। তো জোরে একটা ধাক্কা দিলে ডেফিনেটলি এটার বেগ বেড়ে গেছে, এবং এটার বেগটা বেড়ে এইখানটাতে এটার বেগটা হয়ে গেছে v2, বেগটা কিছুটা বেড়েছে। দ্যাট মিন্স এখানে কি গতিশক্তির একটা পরিবর্তন হয়েছে না? তাহলে গতিশক্তির পরিবর্তন কত হয়েছে? যে গতিশক্তির পরিবর্তন ইকে, ইকে দ্বারা আমরা বুঝাই গতিশক্তি। সো ডেল ইকে দ্বারা বুঝাচ্ছি গতিশক্তির পরিবর্তন। তাহলে দেখো এখন গতিশক্তি হয়েছে E2, আগে গতিশক্তি ছিল E1। ওকে তাহলে E2 কত হবে? হাফ এম। এখনের বেগ কত? v2, হাফ এম v2 স্কোয়ার। আর আগের বেগ কত? হাফ এম
v1 স্কয়ার। ওকে ফাইন, নিশ্চয়ই সবাই এটা বুঝতে পারছো যে এখনের গতিশক্তি হাফ এম ভি টু স্কয়ার, আর প্রথমে গতিশক্তি ছিল হাফ এম ভি ওয়ান স্কয়ার। এই দুটা বিয়োগফলই গতিশক্তির পরিবর্তন ডেলিকে। এখন এটা কি কোয়াইট কমন সেন্স না? ডেফিনেটলি দিস ইজ কোয়াইট কমন সেন্স, ডেফিনেটলি দিস ইজ কোয়াইট কমন সেন্স যে এই যে গতিশক্তির পরিবর্তন হলো, এই যে গতিশক্তির পরিবর্তনটা যে হলো, এইটা কোত্থেকে হলো? কোনো শক্তিতে এমনি এমনি আসে নাই। শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা জানি। এই পোলাবান কই, সবাই ক্লাসে আসো না কেন? ক্লাসে থাকতে হলে মারবো, ধরে ধরে একজনে মারবো। হ্যাঁ, রেগুলার ক্লাসে থাকতে হবে। ওয়ালাইকুম আসসালাম মিরাজ। আচ্ছা ফাইন, তো যেটা বলছিলাম তো এখান থেকে আমরা এটা জানি যে এই যে গতিশক্তির পরিবর্তন হইল, গতিশক্তির পরিবর্তন তো এমনি এমনি হয় নাই। এই শক্তিটা কোনো না কোনো জায়গা থেকে আসছে। সেই শক্তিটা কোত্থেকে আসছে? এই শক্তিটা আসছে এই কাজ থেকে। কৃত কাজই গতিশক্তিতে কনভার্ট হয়েছে, এই কৃত কাজটাই এখানে গতিশক্তিতে কনভার্ট হয়েছে। দেখো এই বস্তুর মধ্যে যতটুকু গতিশক্তি বেড়েছে সেটাই কাজ থেকে আসছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কৃত কাজ ডাব্লিউ গতিশক্তি পরিবর্তনের সমান, গতিশক্তি পরিবর্তনের সমান। এবং এটাকে আমরা অনেক সময় এভাবে লিখব, দেখো ইকে ওয়ান ডিফারেন্স ই টু, ই ওয়ান ডিফারেন্স ই টু। ডিফারেন্স কেন দিছি? বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, তাই না? কাজটা যতটুকু হয়েছে, যেই গতিশক্তিটা বড় সেখান থেকে যেটা গতিশক্তি ছোট সেটা বিয়োগ হবে। ডিফারেন্স দ্বারা বোঝায় পার্থক্য, তাই না? এই দুটা পার্থক্যের সমান। এইটাই কাজ শক্তি উপপাদ্য, এটাই কাজ শক্তি উপপাদ্য। অনেক অনেক অঙ্ক আমরা এই উপপাদ্য ইউজ করে সহজেই সলভ করে ফেলতে পারবো। অনেক অঙ্ক আমরা এই উপপাদ্য ইউজ করে সহজেই সলভ করে ফেলতে পারবো। ভেরি গুড। এই যে ফেলতেছি বলছে আছে, এই যে সবাই ক্লাসে থাকবা এরকম। তাইলে মরাল অফ দ্য স্টোরি, এই থিওরিটা কি বলছে? কোন বস্তুর কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান, কোন বস্তুর কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে চলো ক্ষুদ্র একটা অঙ্ক আমরা করি, আরো ক্লিয়ার হয়ে যাবে। একটি বস্তুর উপর 75 জুল কাজ করায়, 75 জুল কাজ করায়, একটি বস্তুর উপর 75 জুল কাজ করায়, এর বেগ 4 মিটার পার সেকেন্ড হতে 7 মিটার পার সেকেন্ড হলো। বস্তুর ভর নির্ণয় করো বলছে, বস্তুর ভর নির্ণয় করো। বস্তুর ভর কত? বস্তুর ভর কত? একদম সহজ একটা অঙ্ক, তাই না? একদম সহজ একটা অঙ্ক। দেখো খুব সহজে আমরা এটা করে ফেলতে পারবো। স্যার সব লিখতে পারি নাই, এই যে নাও সব লিখো, যা কিছু আছে সব লিখে ফেলো, যা কিছু আছে সব লিখে ফেলো। আচ্ছা, শীত চলে আসছে, তাই না? শীত চলে আসছে, শীতকাল চলে এসেছে, মানে এই ঢাকাতেও শীত পড়েছে আর কি। জমায় একটা শীত পড়া দরকার। জমায় একটা শীত পড়লে অনলাইন ক্লাস নিতে আসলে বেশ ভালোই লাগে, তাই না? বাসা বাড়ির চারপাশে সব জমে টমে আছে, একদম বরফ হয়ে আছে, ক্লাস নিতেছি এরকম একটা ভাইব। এই অনেক আলো টালো জ্বালায় ক্লাস নিই তো তখন ওইটা ফিল হয় না আর কি। সো শীত অনেক পড়লে তখন ক্লাসে পড়ালেখা খুব মজা হয়, তাই না? শীতকালে অনেকে আছে না যে কম্বলের ভিতরে ঢুকে পড়ালেখার নামে ঘুমায় থাকে আর কি, সেরকম হইতো। আই স্টিল রিমেম্বার যে আমরা যখন ছোট ছিলাম আমাদের বার্ষিক পরীক্ষা হইতো শীতকালে। তোমাদের তোমাদের জানি না, এটা তো চেঞ্জ হয়ে গেছে এখন। তো এখনও তো অলমোস্ট এরকমই আছে, ডিসেম্বর মাস শীতকাল আসছে। তো আমাদের সময় এরকম ছিল যে বার্ষিক পরীক্ষা হইতো হচ্ছে শীতকালে। এটা ছিল সব থেকে কঠিনতম পরীক্ষা। তো শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে যে পড়তে বসা, পরীক্ষার সময় তো পড়তে হয় সকালে ঘুম থেকে উঠে। সকালের রিভিশনটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার সময়। তো 10টায় পরীক্ষা থাকলে খুব সকালে 5টার সময় ঘুম থেকে উঠে যে সকালবেলা বাকি যে অংশগুলো দেখা হয় না রাতের বেলা, সেগুলো দেখে যেত পরীক্ষা দিতে হইতো। তো দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট পার্ট। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে যখন হাত চোখে মুখে পানি, ভাই ওটা দেওয়ার পর হঠাৎ করে ঘুম কেটে যেত ভাই। মানে ওই যে মোমেন্টটা, ওইটা পাস করতে পারছি মানে এরপরে পড়ালেখা অনেকক্ষণ করতে পারবো। তারপরেও আছে না অনেকটা যে ঠান্ডার ভিতরে পড়তেছি, সবাই ঘুমাইতেছে, মনে হচ্ছে খালি আমার পরীক্ষাটা শেষ হোক, বার্ষিক পরীক্ষাটা খালি শেষ হোক। এমন ঘুমাবো, এমন ঘুমাবো আমাকে আর কেউ উঠাইতে পারবে না। তোমার রিপ ভ্যান উইঙ্কেলের নাম শুনছো? রিপ ভ্যান উইঙ্কেল একটা গল্প ছিল ছোটবেলায়, যে একটা লোক পাহাড়ের গুহায়
একটা লোক পাহাড়ের গুহায় ঘুম দিছে হঠাৎ করে, শিকারে গেছে, হঠাৎ করে ঘুমাইছে, এবং সে ঘুম থেকে যখন উঠছে তখন 70 বছর কেটে গেছে। 70 বছর পরে উঠে দেখতেছে তা চুলদারি হয়ে গেছে অনেক কিছু, তারপরে সে নগরে ঢুকে দেখে যে সব চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং ইজ রিপ্লেসড। তো রিপ ভ্যান উইঙ্কেলের মতো একটা ঘুম দিতে মন চায়, তাই না? আচ্ছা, ওকে, ভেরি গুড, ফাইন। তো আসো, এইবার আসো, আমরা ওরকম ঘুম না দেই, আমরা পড়ালেখা করি, শীতের দিনে পড়ালেখা করো সবাই। সো এটাই, আসো, ফাইন, ওকে। সো একটি বস্তুর উপর এত জুল কাজ করা হয়েছে, একটা বস্তুর উপরে এত জুল কাজ করায় এর বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 7 মিটার পার সেকেন্ড হলো। বস্তুর ভর নির্ণয় করতে হবে, তাই না? বস্তুটার ভর নির্ণয় করতে হবে। তো আমরা এটা খুব সহজেই করে ফেলতে পারি। আমরা একটু আগেই শিখছি যে কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে দেখো তো এইখানে বেগটা কি বেড়ে গেছে না? এটা V2 আর এটা V1, তার মানে বেগটা বাড়ছে। বেগ বাড়ছে মানে গতিশক্তিও বাড়ছে, মানে দ্বিতীয় গতিশক্তিটা বড়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো গতিশক্তির পরিবর্তন মানে E2, দ্বিতীয় গতিশক্তি, মাইনাস E1, যেহেতু দ্বিতীয়টা বড়, বেগ দেখেই বোঝা যাচ্ছে। ফাইন, তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারবো W ইকুয়ালস টু E2 ইকুয়ালস টু হাফ M V2 স্কোয়ার মাইনাস E1 equals to half m v1 square. It's quite simple. পরের অংশটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। W equals to, যদি আমরা হাফ m কমন নেই তাহলে লিখতে পারবো v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে এখন এই ব্যাপারটা তো কোয়াইট সিম্পল, এই ব্যাপারটা কোয়াইট সিম্পল। আমরা এখন এটাকে খুব সহজেই হচ্ছে গিয়া বের করে ফেলতে পারবো। যেমন দেখো, কাজের ভ্যালু আমাদের অঙ্কে বলে দিছে, কাজের ভ্যালু আমাদের অঙ্কে বলে দিছে, কাজের ভ্যালু কত বলছো? 75 জুল, 75 জুল, 75 জুল, হাফ এম। দেন বেগ, দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত হয়েছে? 7, 7 স্কোয়ার, আগে কত ছিল? 4, 4 স্কোয়ার। তো দেখো এখানে একটাই আননোন আছে, সেটা হচ্ছে গিয়া এম। এইটা সলভ করলেই আমরা এই ভরের ভ্যালু কত সেটা বের করে নিতে পারবো। কই গেল? হ্যাঁ, এখান থেকে আমরা এই ভরের ভ্যালুটা কত সেটা বের করে নিতে পারবো। এটা সলভ করলে আনসার আসবে 4 পয়েন্ট, ইফ আই এম নট রং, 4.54 কেজি, 4.54 কেজি, 4.54 কেজি, 4.54 কেজি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? একদম সহজ। এরকম অঙ্কগুলো হয়তো বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু দেখা যাবে অনেক অনেক অঙ্ক আমরা অন্য আদার অ্যাপ্রোচে সলভ করতে পারবো, আবার দেখা যাবে সেই অঙ্কগুলাই এই কাজ ক্ষমতা শক্তি দিয়ে খুব সহজে সলভ করে ফেলতে পারবো। যেমন একটু পরেই আমরা একটা গতিবিদ্যার অঙ্ক দেখবো, যেটা গতিবিদ্যা দিয়ে আমরা সলভ করছি, আমরা ওই থিওরি জানি, ওইগুলো পারি, বাট আমরা কাজ ক্ষমতা শক্তি উপপাদ্য দিয়ে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে খুব অনায়াসে ওই অঙ্কগুলো সলভ করতে পারবো। ভেরি গুড, এই যে আনসার দিছো প্রীতম দেব, তারপরে মনি, এরা আনসার করেছে। ওকে, তো এই অঙ্ক আমরা সবাই বুঝলাম। এখন তোমাদের এইটা থিওরিটা একটু দেখায় রাখি যে কেন এটা হইলো। কৃতকাজ, এই যে কৃতকাজ, এখান থেকে তো আমরা একবার বুঝছি যে কৃতকাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এটা না ছোট একটা প্রমাণও আছে, এই প্রমাণটা দিয়ে আমরা দেখতে পারি। প্রমাণ সবসময় ইম্পর্টেন্ট না, তাও এটা আমরা দেখে রাখি। ওকে, কেন এরকম হইলো আমরা এটা জানি না, আমরা এটা জানি না যে কৃতকাজ, কাজ ইকলস টু কি হয়? কাজ ইকলস টু বল ইনটু সরণ, এফএস। কাজ ইকলস টু বল ইনটু সরণ। তো দেখো, বল ইকলস টু আমরা আবার কি লিখতে পারি? বল ইকলস টু আমরা জানি এম এ, বল ইকলস টু এম এ, ভর ইনটু ত্বরণ, ভর ইকলস টু এম এ, ভর ইনটু ত্বরণ। সেই অবস্থাটা থাকলো। আবার এই সূত্র আমরা কেনা জানি, এটা সবাই আমরা জানি, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। দেখো এখানে একটা মজার ব্যাপার আছে, এই জায়গাতে এস আছে, এই জায়গাতেও তো এস আছে, তাহলে এইখানে এই জায়গা থেকে এসটা বের করে এখানে বসাই দিই। ওকে, তাহলে দেখো তো এখান থেকে কি আসে? এস ইকলস টু আসে, এস ইকলস টু আসে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, ইজন্ট ইট? এটা এই পাশে আসছে, বিয়োগ হয়েছে, 2 দ্বারা ভাগ হয়েছে। তাহলে এই এস এর এই ভ্যালুটাকে এনে, এস এর এই ভ্যালুটাকে এনে এখানে বসাই দিই। ওকে, তাহলে এখানে যদি বসাই দিই তাহলে দেখো ডাব্লিউ ইকলস টু এম, এস এর এখানে বসবে এটা, সেইভাবে লেখা যাবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। দেখো এখান থেকে খুব সুন্দর মতো জিনিসটা চলে আসছে। এটাকে ভেঙে কি এভাবে লেখা যায় না? এই যে হাফ আর এম গুণ হয়েছে, এই যে সামনে হাফ লিখলাম, এম ভি স্কোয়ার, এই যে আবার হাফ, সামনে মাইনাস আছে, হাফ
এম ইউ স্কোয়ার, ইজেন্ট ইট? দেখো এই হাফটাকে সামনে লিখছি, হাফ এম, ওটা যখন গুণ হয়েছে ভি স্কোয়ার সঙ্গে হাফ এম ভি স্কোয়ার, যখন ইউ স্কোয়ার সঙ্গে গুণ হয়েছে মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে দেখো তো এটা কি আদি গতিশক্তি না? এটা কি আদি গতিশক্তি না? প্রথমে গতিশক্তির ভ্যালু হাফ এম ইউ স্কোয়ার, আদি বেগ যেহেতু। আর এটা কি শেষ গতিশক্তি না? যেহেতু এটা শেষ বেগ। তার মানে দুইটা গতিশক্তির বিয়োগফলে কিন্তু আসছে কৃত কাজ। দ্যাট মিনস কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। এখান থেকেও কিন্তু আমরা এটা প্রমাণটা করে ফেলতে পারি। আশা করছি সবাই নিশ্চয়ই বুঝতে পারছে। এমন কোনো কঠিন থিওরি না, মানে কোত্থেকে আইলো, কেমনে আসলো কাজ শক্তি উপপাদ্য, এটা আমরা একটু দেখে নিলাম। কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক এনার্জি থিওরেম। ওকে, প্রথমে আমরা এটা জানছি, এটা দিয়ে আমরা একটা অঙ্কও না করে ফেলছি। ওকে, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করে ফেলছি। এখন আমরা জাস্ট আমাদের থিওরিগুলো ইউজ করে দেখলাম যে এই সূত্র কিভাবে করে এসেছে। ওকে, একটা ম্যাথ করছি। এবার চলো আমরা এরপরের 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 এরপর এরপরের অঙ্কটাতে চলে যাই। ওকে, আচ্ছা আমরা পরের অঙ্কটাতে চলে যাই। কাজ শক্তি উপপাদ্য কি আমরা জানলাম, এটার অ্যাপ্লিকেশন কীভাবে করে জানলাম, এটা থিওরিটা কীভাবে আসছে সেটা আমরা দেখলাম। ফাইন, ওকে ওকে ওকে। তো দেখো এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটাতে বলছে লেটস সে ফিজিক্সে অনেক অঙ্কই থাকবে এরকম করে চিত্র দেওয়া থাকবে। হ্যাঁ, ফিজিক্সের অনেক অঙ্কে এভাবে করে চিত্র দেওয়া থাকবে। এইটা একটা আনুভূমিক তল, এটা একটা আনুভূমিক তল, এটা একটা আনুভূমিক তল। এখন এই যে তলটা তোমরা দেখতে পাচ্ছ, এই তলটাতে একটা স্প্রিং আছে। লেটস সে এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং। এই তলটাতে একটা স্প্রিং আছে। স্প্রিংটা দেখতে সুন্দর হয় না? সুন্দর করে আর কি দেখো, স্প্রিং আছে এখানে একটা, এই যে একটা স্প্রিং। হ্যাঁ, এটা একটা স্প্রিং এখানে আছে। ওকে ফাইন। এখন এই স্প্রিংটা স্প্রিং ধ্রুবকটা বলা আছে। এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক কে? সেটা হচ্ছে 750 নিউটন পার মিটার। 750 নিউটন পার মিটার। এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট 750 নিউটন পার মিটার। ওকে, আচ্ছা এখন এই সাইড থেকে একটা বল গড়ায় আসতেছে, এই সাইড থেকে একটা বল গড়ায় আসতেছে। যে বলটা এখান থেকে গড়িয়ে আসতেছে, এইটার ম্যাস, এইটার ভর লেটস সে 5 কেজি। এটা 5 কেজি ভরের। হ্যাঁ, এটা 5 কেজি ভরের, এটা 5 কেজি ভরের। এবং এইটা একটা বেগে গড়ায় আসতেছে, এইটা একটা বেগে গড়ায় আসতেছে, এইটা একটা বেগে গড়ায় আসতেছে। লেটস সে বলছে এইটা হচ্ছে গিয়া 15 মিটার পার সেকেন্ড বেগে গড়ায় আসতেছে। এটা 15 মিটার পার সেকেন্ড বেগে গড়ায় আসতেছে। এবার বলল স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু সংকুচিত হবে? স্প্রিংটি স্প্রিংটি সর্বোচ্চ সর্বোচ্চ কতটুকু সংকুচিত হবে? স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু সর্বোচ্চ কতটুকু সংকুচিত হবে? কতটুকু সংকুচিত হবে? সংকুচিত হবে। স্প্রিংটি সর্বোচ্চ কতটুকু সংকুচিত হবে? এই স্প্রিংটা সর্বোচ্চ কতটুকু সংকুচিত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। ফার্স্ট থিং ফার্স্ট, খেয়াল করে দেখো যে এইখানে যখন থাকবে, এই জায়গাতে এসে স্প্রিং, এই বস্তুটা এসে এটার সঙ্গে ধাক্কা লাগবে, এই জায়গাতে এসে বস্তুটা এটার সঙ্গে ধাক্কা লাগবে। তো এই জায়গাতে যখন এই বস্তুটা আসবে, এই জায়গাতে এই বস্তুটা যখন আসবে, মনোযোগ দেখো, একটা বস্তু এসে স্প্রিংয়ের উপর ধাক্কা দিবে, তো ধাক্কা দিলে স্প্রিংটা চেপে যাবে। তো সর্বোচ্চ কতটুকু চেপে যাবে সেটা চাইছে। ফাইন, তাহলে দেখো যখন এখানে ধাক্কা দিবে, যখন এখানে ধাক্কা দিবে তখন তো স্প্রিংয়ের বেগ কত থাকবে? এইটাই থাকবে। এটা হচ্ছে V1, যেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এটাই কিন্তু থাকবে ধাক্কা দেওয়ার সময়। এরপর কি স্প্রিংটা চেপে যাবে। স্প্রিংটা যখন চেপে যাবে, স্প্রিংটা যখন চেপে যাবে, দেখো যে স্প্রিংটা যখন চেপে যাবে, দেখতেছো এইটা, এই যে স্প্রিংটা এখানে এতটুকু চেপে গেল, স্প্রিংটা ধরলাম আমি চেপে এরকম একটা অবস্থানে চলে আসছে, চেপে গেছে। তাহলে দেখতে পাচ্ছ স্প্রিংটা এখানে এক্স পরিমাণ চেপে যাবে, তাই না? স্প্রিংটা এখানে এক্স পরিমাণ চেপে গেল। এই জায়গা থেকে আমরা বুঝতেছি স্প্রিংটা এখানটাতে এক্স পরিমাণ চেপে গেছে। কতটুকু? এক্স পরিমাণ। এই যে এক্স পরিমাণ চেপে গেছে, এটাই বের করতে হবে। এখন খেয়াল করে দেখো
যে এই অঙ্ক অনেকভাবে করা যায়, আমরা এখানে কাজ শক্তি উপপাদ্য দিয়ে কেমন সলভ করে এটা দেখতেছি, এরপরে আস্তে আস্তে করে আমরা ক্রিটিক্যাল অঙ্কগুলো দেখবো। তো দেখো স্প্রিংটা এসে এই যে এখানে ধাক্কাটা দিছে, তখন এই জায়গায় বলটা আছে না, আর কেন চাপবে না, আর চাপবে না এই কারণে এই অবস্থানে যখন সে আসবে তখন তার যে বেগ v2 এটা শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে গেছে দেখে আর চাপবে না। কারণ দেখো স্প্রিংয়ে যখন ধাক্কা দিবে প্রথমে অনেক বেগ থাকবে, তারপর যত কাছে যাবে আস্তে করে এই বলটা থামতে থাকবে, স্লো ডাউন করবে, তো একটা সময় এটা থেমে যাবে, বেগ জিরো, তার মানে আর স্প্রিং চাপাইতে পারবে না, ওখানে সে থেমে গেছে, স্প্রিংটা অতটুকুই চাপবে। তার মানে বুঝতেছো এইখানে তার শেষ বেগটা কত, জিরো, তখন আর স্প্রিং চাপবে না, এই জন্যই আমরা বলছি স্প্রিং চেপেছে এক্স পরিমাণ। তাহলে এবার চিন্তা করে দেখো, আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে এটা জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু গতিশক্তি পরিবর্তনের সমান এখানে E1 মাইনাস E2। কেন E1 মাইনাস E2? দেখো প্রথমে গতিশক্তি বেশি, পরে গতিশক্তি কম। তাহলে কাজ কতটুকু হয়েছে, কাজ কতটুকু হয়েছে, এইখানে কাজ করছে স্প্রিং এর উপর এবং স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত করছে। তাহলে একটা স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত করতে কৃত কাজ কত, আমরা এটা অলরেডি জানি, আমরা এটা অলরেডি জানি, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, দ্যাট ইউ অল নো। আমরা এটা জানি যে একটা স্প্রিংকে সংকুচিত করতে কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার, একটা স্প্রিংকে সংকুচিত করতে কৃত কাজ হাফ কে এক্স স্কোয়ার, এটা আমরা প্রুভ করছি 3 নাম্বার ক্লাসেই। আচ্ছা, তাহলে এক্স পরিমাণ চেপে গেছে, তাহলে এতটুকু কাজ হয়েছে। এখন গতিশক্তির পরিবর্তন কত, দেখো হাফ এম ভি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার, ইজি অঙ্ক, তাও আমরা এলাবোরেটলি করছি। দেন এগেইন খেয়াল করে দেখো তো শেষ বেগটা কত, শূন্য না, থেমে গেছে, তার মানে এই গতিশক্তিটাও শূন্য। তাহলে আবার আমরা ডাটা বসাবো, হাফ কে এর ভ্যালু আমরা জানি, কে এর ভ্যালু কত, স্প্রিং ধ্রুবক বলছে 750, স্প্রিং ধ্রুবক বলছে 750 ইন্টু এক্স স্কোয়ার, হাফ এম, এই যে বস্তুটা এটার ভর 5 কেজি, এটার ভর 5 কেজি, এটার ভর 5 কেজি, এবং এটার আদিবেগ কত, এটার আদিবেগ আমরা দেখতে পাচ্ছি, এর আদিবেগ 15, দ্যাট মিনস এটা হচ্ছে 15 স্কোয়ার মাইনাস শূন্য, দেখো শেষ গতিশক্তি শূন্য। তাহলে এই জায়গাতে একজনই আননোন আছে, সেটা হচ্ছে এক্স, এটাকে সলভ করে দিলেই আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, আনসারটা পেয়ে যাবো, এটা সবাই বের করতে পারবো, পজিটিভ যে আনসারটা আছে ওটা নিব, এবং এভাবে করে আমরা এই অঙ্কটা সলভ করে ফেলতে পারলাম। কাজ শক্তি উপপাদ্যকে সিম্পলি আমরা অ্যাপ্লাই করে দিলেই এই টাইপের অঙ্কগুলোকে আমরা সবাই সলভ করে নিতে পারবো। ওকে, এত সুন্দর ক্লাস করতে না পারার দুঃখ প্রকাশ করছি। কেন কেন করছো দুঃখ প্রকাশ, দুঃখ প্রকাশ কেন করছো, কেন করছো, তুমি তো ক্লাসে আসো, ক্লাসটা করে নিলেই তো হয়। ওকে, এই মজা নিও না। একজন বলছে যে আহ, আপনি কি চুরি করতে যাবেন? একটা মানুষ ক্লাস করতে না পারলে কি সে চুরি করে? লজিক, লজিক লেভেল, আল্লাহ বাঁচাও। ওকে, আচ্ছা, এইটাই আমারও জানতে ইচ্ছা করতেছে, তুমি কেন করতে পারছো না এই ক্লাস, কি এমন প্রবলেম তোমার হয়েছে, কি এমন প্রবলেম তোমার হচ্ছে যে তুমি ক্লাসে থেকে কমেন্ট করতে পারতেছো কিন্তু ক্লাস করতে পারতেছো না? দেখা যাবে যে এলাকায় বসে চায়ের দোকানে চা খাইতেছো, আড্ডা দিতেছো, ক্লাস করতেছো না আর কমেন্ট করতেছো, এই মজা করলে কিন্তু হবে না, রেগুলার ক্লাস করতে হবে। পাবেল হোসেন রেগুলার স্টুডেন্ট, আমি পাবেলের আগেও কমেন্ট দেখেছি, পাবেল রেগুলার স্টুডেন্ট। এই অসময়ে শীতকালে ক্লাস যদি ছেলেরা মিস করে তার একটা বড় কারণ হইতে পারে ব্যাডমিন্টন খেলা। এছাড়া আর কি ইম্পর্টেন্ট কাজ হইতে পারে যে তুমি এই সময়ে ক্লাস মিস করবা? শীতকালে ব্যাডমিন্টন খেলার যে একটা ভাইব, শীতকালে ব্যাডমিন্টন খেলার যে একটা ভাইব, শীতকালে চুরি করার একটা ব্যাপার আছে, রসের হাড়ি চুরি করার একটা ব্যাপার আছে, যারা আসলে মফস্বল টাউনে থাকি তারা জানি যে শীতকালে ওই যে খেজুর গাছে রসের হাড়ি ঝুলায়। তো রাতের বেলা যদি খুব বেশি পানির পিপাসা পায় তুমি চাইলে একটা হাড়ি নামিয়ে নিয়ে একটু রস খেয়ে নিতে পারো। সো এটা চুরি বলে না, এটা হচ্ছে কি বলে, সোশ্যাল সার্ভিস। ওকে, তো যাই হোক, অল আই এম ট্রাইং টু সে যে শীতকালে যখন ব্যাডমিন্টন খেলা হয় আমার কাছে মনে আছে যে আমি যখন মফস্বল টাউনে পড়ালেখা করছি স্কুল লাইফে, তখন আমি দেখছি যে আমার বাসার পাশে জানলা দিয়েই দেখা যেত, পর টেবিল জানলা দিয়ে দেখা যেত ওইখানে ব্যাডমিন্টনের কোর্ট। তো যখনই বাতি জ্বালাইতো ব্যাডমিন্টনের কোর্টে তো হচ্ছে গিয়ে লাইট জ্বালায় ব্যাডমিন্টন খেলায়, আমি খুব সিরিয়াস ছিলাম, না আজকে না, আজকে না, সারা বিকাল খেলছি, আজকে আর দরকার নেই, আজকে ভাই পড়ালেখা করবো না। তো পড়ালেখা করতেছে, এই যেই বাতি জ্বলছে কারণ ভিতর থেকে একটা জাজবা চলে আসে, ভিতর থেকে একটা আমাকে উন্মাদনা চলে আসে, আরে দূর পড়ালেখা পরে হবে, আগে যাই, তাই না? তো প্রথমে খুব কনকনে শীত, সোয়েটার টোয়েটার পরে গেছো,
একটা ম্যাচ শুরু করলেই প্রথম মানে জাস্ট 5-10 পয়েন্ট ওঠার আগেই তুমি দেখবা যে এমন একটা হিট জেনারেট হয় বডিতে, দূর কোনো সোয়েটার দরকার নেই, তাই না? আমেজিং একটা অবস্থা, মানে নেশার মতো একটা ব্যাপার কাজ করে। আর রস যে চুরির কথাটা বলতেছি, এটা আমি আমি আমার লাইফে আসলে করছি শীতকালে, এটা আমি নিজে করছি। খুব মজা করে আন্দারের ভিতরে রস নামা এটা খায় নিতেছি, তো একদিন হঠাৎ করে রসের হাড়ির ভিতরে নজর দিয়ে দেখি নিচে একটা ক্রিম জমে আছে। তো ক্রিমটা হচ্ছে কি, একটু আলো মেরা দেখি যে গু, কিসের গু, এটা হচ্ছে বাদুরের গু, তাই না? তো কাঁচা রসের হাঁড়িতে শীতকালে শুধু রস থাকে না, রসের সঙ্গে বাদুরের গুও থাকে। তো এইটা দেখার পর হইতে আমার আসলে আর কখনো রস খেতে ইচ্ছা করে না, বাদুরের গুয়ের কথা মনে পড়ে। বাদুরের গুয়ে একটা ভাইরাস থাকে, এটার নাম হচ্ছে নিপা ভাইরাস। হ্যাঁ, তো এই ভাইরাসের প্রাদুর্ভাব হলে মানুষজন আসলে অসুস্থ হয়ে পড়ে। যা করে বা, আসো আলোচনা হইছে, ভেরি গুড, এই যে আনসার বের করে ফেলছো, তাই না? √6/2, ইয়াসমিন আনসার দিছো, তারপরে ফাইজা আনসার দিছো 1.224, শাহরিয়ারও আনসার দিছো 1.224, একই আনসার কি 1.224 এত মিটার। নিশ্চয়ই সবাই আমরা এই অঙ্কটা বুঝে ফেলছি, নিশ্চয়ই আমরা সবাই এই অঙ্কটা বুঝে ফেলছি। ওকে, আচ্ছা, তো গেল এটা। এরপর 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 এবার আরেকটা অঙ্ক দেখো, তক্তা এবং তক্তায় পেরেক ঢোকার অঙ্ক কিন্তু আমরা করছিলাম। তো এই অঙ্কটা ওইভাবে আমরা করতে পারবো, গতিবিদ্যা যেভাবে করছি, দেখবো গতিবিদ্যা ক্লাসে করানো আছে। তো এখানে আমরা কাজ ক্ষমতা শক্তি উপাদ্য দিয়েও এই অঙ্কটা সলভ করতে পারি। লেটস সে এটা একটা তক্তা, লেটস সে এটা একটা তক্তা, কাঠের তক্তা। ওকে, লেটস সে এটা একটা কাঠের তক্তা। এখন এই যে কাঠের তক্তা, এটা পুরত্ব বলে দিছে, এটার পুরত্ব কত হবে? এটা পুরত্ব লেটস সে 2.5 মিটার। একটা দেয়াল বা কাঠের তক্তা এরকম চিন্তা করতে পারো। ওকে, 2.5 মিটার। এখন এখান থেকে একটা বুলেট ছোড়া হয়েছে, এইখান থেকে একটা বুলেট ছোড়া হয়েছে, একটা বুলেটকে ওর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, একটা বুলেটকে ওটার দিকে ছুড়ে দেওয়া হয়েছে, একটা বুলেটকে ওইটার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। এখন যে বুলেটটাকে ওটার দিকে ছুড়ে দেওয়া হয়েছে সেটার ভর বলা আছে, বুলেটের ভর, বুলেটের ভর, বুলেটের ভর, বুলেটের ভর বলা আছে 100 গ্রাম, বুলেটের ভর 100 গ্রাম। ওকে, এবং আরো বলা আছে বুলেটের বেগ, বুলেটের বেগ, বুলেটের বেগ, যে বুলেটটা ছোড়া হয়েছে বুলেটের বেগ বলা আছে, লেটস সে এটা হচ্ছে 175 মিটার পার সেকেন্ড, 175 মিটার পার সেকেন্ড। ওকে, ফাইন। তো আমাদের কোশ্চেনটা করছে দেয়াল, এটাকে দেয়াল ধরতে পারি আমরা, তাই না? দেয়াল ভেদ করার সময়, দেয়াল ভেদ করার মুহূর্তে, দেয়াল ভেদ করার মুহূর্তে, দেয়াল ভেদ করার মুহূর্তে বুলেটের বেগ, বুলেটের বুলেটের বেগ, দেয়াল ভেদ করার মুহূর্তে বুলেটের বেগ 100, বুলেটের বেগ 1/3 হলে, 1/3 হলে দেয়ালের প্রতিরোধ বল নির্ণয় করো, হলে দেয়ালের প্রতিরোধ বল নির্ণয় করো, দেয়ালের প্রতিরোধ বল নির্ণয় করো, দেয়ালের প্রতিরোধ, দেয়ালের প্রতিরোধ বল নির্ণয় করো, দেয়ালের প্রতিরোধ বল নির্ণয় করো, দেয়ালের প্রতিরোধ বল নির্ণয় করো। তো দেখা যায় সোজা অঙ্ক, আমরা এই কনসেপ্ট দিয়ে খুব সহজে এটা করে ফেলতে পারবো, এই কাজ শক্তি উপপাদ্য দিয়ে আমরা এটা খুব সহজেই করে নিতে পারবো। ওকে, ফাইন। তো যখন এটার ভিতরে ঢুকতেছে, যখন এই দেয়ালের ভিতরে ঢুকতেছে, তখন এটার ভেলোসিটি কিন্তু আমাদেরকে বলে দিছে 175 মিটার পার সেকেন্ড। যখন এই বুলেটটা দেয়াল থেকে বের হবে, 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 মানে এই দেয়াল থেকে এই বুলেটটা বের হবে, যখন বের হয়ে আসবে, যখন যে মুহূর্তে এই দেয়াল থেকে বুলেটটা বের হয়ে আসবে, তখন কিন্তু এর বেগ 1/3 হয়ে গেছে, তখন কিন্তু এটার বেগ 1/3 হয়ে গেছে, তখন এটার বেগ 1/3 হয়ে গেছে, মানে v1 ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু, তখন বেগ 175 ডিভাইডেড বাই 3, 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এত মিটার পার সেকেন্ড, মানে বেগটা কমে গেছে।
তাহলে আমরা তো আবার এটা জেনে ফেলেছি যে কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এখানে দেখো আদি গতিশক্তি বেশি ছিল, কজ ভেদ করতে যায় তার গতিশক্তি কমছে, বেগ কমছে। তো কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে এখানে কাজ কত হলো? খেয়াল করো যে যখন দেয়ালের ভিতরে বুলেট যাবে, এটাই কি তার স্মরণ না? এটাই তার স্মরণ, এতটুকু সরছে। আর এই দেয়াল কি তখন তাকে বাধা দিবে না? ডেফিনেটলি দেয়াল তাকে একটা বাধা বল দিবে, এই দিক বরাবর দেয়াল একটা প্রতিরোধ বল এফ দিবে। তাহলে কৃত কাজ কত হবে? কোয়াইট কমন সেন্স, বুঝতে পারতেছি যে এতটুকু প্রতিরোধ বল আর এতটুকু স্মরণ, তাহলে বল ইন্টু স্মরণ, তাহলে কৃত কাজ প্রতিরোধ বল ইন্টু স্মরণ, গতিশক্তি হাফ এম ভি অন স্কোয়ার মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে এবার দেখো বাকি সব ইনফরমেশন আমাদের কাছে দেওয়া আছে, কিভাবে এফ এর ভ্যালু আমাদের বের করতে হবে। স্মরণ কত হয়েছে? যেটা হচ্ছে দেয়ালের পুরুত্ব, যেটা 2.5। এই যে হাফ এম কমন নেওয়া যায়, এম এর ভ্যালু বুলেটের ভর 100 গ্রাম, এম এর ভ্যালু বুলেটের ভর 100 গ্রাম, 100 গ্রামকে 1000 দ্বারা ভাগ করব, কেজিতে আনবো, তাহলে 0.1 কেজি, 0.1 কেজি, ওকে, ইন্টু ভি অন স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার, ভি অন স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার, ভি অন স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার। এখন ভি অনের ভ্যালু কত? 150, ভি অনের ভ্যালু হচ্ছে 175 স্কোয়ার, আর ভি টু এর ভ্যালু 175/3, এইটার হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে সলভ করো, তাহলে একটাই আননোন আমাদের এখানে রয়েছে, যেটা হচ্ছে প্রতিরোধ বল এফ। তো এখান থেকে আমরা আমাদের প্রতিরোধ বল এফ এর ভ্যালুটা বের করে নিতে পারবো। প্রতিরোধ বল এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো, ওকে। আমরা এখান থেকে এইটার প্রতিরোধ বলটা বের করে নিতে পারবো। আই থিঙ্ক সবাই আমরা এটা বুঝে ফেলছি, ওকে ওকে, ফাইন ফাইন, ওকে, আচ্ছা, ভেরি গুড, ফাইন, এটা পারছি সবাই পারছি, ভেরি গুড। শাইক ফায়াদ, ফাইয়াদ, হ্যাঁ শাইক ফায়াদ, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। এই দেখো শেখ ফায়াদ, সো শেখকে অবশ্যই কংগ্রাচুলেশন। দেখো ভাইয়া আপনার আর্কাইভ ক্লাস করে কলেজে টপ করছি, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আমার বিশ্বাস আছে আর্কাইভ ক্লাসগুলো তোমাদের কলেজে যারা টপ করতে চাও বা যারা ওই মাইন্ডসেটের আছো যে ভালো করতে চাও, আর্কাইভ ক্লাসগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। ওই টপ করতে হলে ব্যাপারটা কি হয় দেখো, 80% নাম্বার আমরা যারা ভালো স্টুডেন্ট ক্যারি করতে পারবো, সবাই পারবো, কিন্তু টপ করতে হলে 90+ নাম্বার পাইতে হয়। তো 90+ নাম্বার পাইতে হলে না একটু ক্রিটিক্যাল দু একটা অঙ্কতেও আসলে ভালো করতে হয়। তো সেই টাইপের অঙ্কগুলো কিন্তু আমি আমার আর্কাইভে ভালো মতো করায় রাখছি, গাদায় করায় রাখছি, যাতে করে পোলাপান ওইটা দেখে কনসেপ্ট বিল্ড আপ করতে পারে। যারা টপার মাইন্ডসেটে আছে তাদের ওইগুলো অনেক হেল্প করবে। এই কথাগুলো সবাই বলে, আমিও বলছি, বাট আমার কথাগুলো আমি বিশ্বাস করে বলতেছি, ওকে। এটা আমরা বিশ্বাস করে আমি এগুলো আসলে বলি, ঠিক আছে। তো এই কথাটা আসলে তোমাদেরকে বলা দরকার, এই কথাটা তোমরা একটু জানো। দেখো স্যামসাং ইজ আ বিগ কি বলে টেক কোম্পানি, তাই না? স্যামসাং, আইফোন এটাও একটা বিগ মোবাইল বা টেক কোম্পানি, আমরা এটা জানি। সো এটা আমরা সবাই জানি স্যামসাংও অনেক ভালো লেভেলে আসলে স্ট্যান্ডিং, এবং আইফোনের স্ট্যান্ডিংটা অনেক উপরের লেভেলে। কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যামসাং অ্যান্ড আইফোন? দুইটাই তো ভালো ফোন, দুইটাই তো ভালো ফোন। স্যামসাংয়ে তো হচ্ছে গিয়া সব আলটিমেট ফিচার্স সব কিছু সুন্দর মতো দিয়ে দেয়, কিন্তু অ্যাট দ্য ডেজ এন্ড আইফোন বিকাম দ্য বেস্ট, রাইট? তো এটা কেন হয়? কারণ দেখবা এই দুইটার যখন আসলে ব্র্যান্ডিং হয় বা মার্কেটিং হয়, তখন একটা কথা বলা হয়, কি বলা হয়? স্যামসাং ইউজুয়ালি এই ধরনের কথাবার্তা বলে যে উই হ্যাভ মেড দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড। স্যামসাং এটা বলে যে আমরা দুনিয়ার সব থেকে ভালো ফোন বানাইছি, দিস ইজ স্যামসাং। যখন আইফোন ব্র্যান্ডিং করে তখন আইফোন এটা বলে উই বিলিভ দিস ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্বাস করি এটা দুনিয়ার সব থেকে ভালো ফোন, এটা বলে আইফোন। আর স্যামসাং বলে এইটা দুনিয়ার সবথেকে ভালো ফোন। তো এই দুইটা কথার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য উই বিলিভ, তাই না? যে ওরা বিশ্বাস করে দিস ইজ দ্য বেস্ট ফোন, আর একজন বলতেছে দিস ইজ দ্য বেস্ট ফোন। তো আমি এইভাবেই বলতে চাই, আমার এই আর্কাইভ ক্লাসগুলো বা আমাদের এই কোর্স, উই বিলিভ দিস ইজ দ্য বেস্ট কোর্স, ওকে, ফাইন। তো এই বিশ্বাসটা কেন আমি করতে পারবো? দেখো একটা জিনিস তুমি চাইলেই বিশ্বাস করতে পারো না, তুমি পরিশ্রম করলা না,
তারপরে কি তুমি বিশ্বাস করতে পারো যে তুমি পরীক্ষা ভালো করবা? লেটস সে কালকে সকালবেলা একটা পরীক্ষা, তোমরা 2 বন্ধু আজকে রাতে প্রিপারেশন নিচ্ছ। এক বন্ধু সারা রাত পাবজি খেললা, আর এক বন্ধু মনে করো সারা রাত ওই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখলা, ঘাটলা, করলা, যতটুকু পারো করতে থাকলা, সকালে ফজরের নামাজ পড়লা এবং পরীক্ষার জন্য আরও পড়তে থাকলা। আর এক বন্ধু সারা রাত জায়গা বন্ধুদের সঙ্গে ফোনে কথাবার্তা বললো, এরপর হচ্ছে গিয়ে পাবজি টাবজি খেললো, বই টই নিয়ে পারবো খুল। যাই হোক, সকালবেলা যখন পরীক্ষা শুরু হবে, দুইজনের সামনেই আনসার স্ক্রিপ্ট আসছে। যে বন্ধু পাবজি খেলছে সারা রাত, ও কি সকালবেলা আসলেই পরীক্ষার শীট হাতে পেয়ে বিশ্বাস করে নিজের কাছে, মানে বাইরের দুনিয়ার কথা বাদ দাও, নিজের কাছে নিজেই কি কোশ্চেন করে, আচ্ছা আমি কি এটাতে ফার্স্ট হতে পারবো? সে অবশ্যই ডাউট করবে নিজের উপরে। সারা রাত গেম টেম খেলে বেড়াইছি, তো কেমনে ফার্স্ট হবো? ফার্স্ট তো দূরে, পাস করি কিনা আল্লাহ জানে। যাই হোক এটা। আর দ্বিতীয় যে বন্ধু যে সারা রাত পড়েছে, তার কাছে যখন অ্যান্সার কি আসছে, সে তখন বিশ্বাস করবে যে আমি বিশ্বাস করি, আমি কালকে সারাটা রাত পড়ছি, সারাটা রাত আমি পুরোটা রাত না ঘুমিয়ে এই বোরিং জিনিসপত্র নিয়ে সারাটা রাত কাটাইছি, তাহলে আমার ফার্স্ট হওয়ার চান্স থাকা উচিত। তো এই যে এইখানে সে বিশ্বাসটা করতে পারতেছে, দেয়ার ইজ দ্য ডিফারেন্স। তুমি তোমার উপরে বিশ্বাস যদি করতে পারো না, সেক্ষেত্রে তুমি সফল হবাই। এখন বিশ্বাসটা না সস্তায় করা যায় না, এমনি এমনি করা যায় না, এমনি এমনি বিশ্বাস আসে না। বিশ্বাস আনার জন্য পেছনে অনেক পরিশ্রম করতে হয়, এত পরিশ্রম করতে হয় যে পরিশ্রম করতে করতে বিশ্বাস এসে পড়ে, ভাই আমি না হইলে কে হবে, এরকম একটা পরিশ্রম করতে হয়। ওই যে আমি তোমাদেরকে গত ক্লাসে বোধহয় কোনো একটা সময় বা কোনো একটা ক্লাসে বলতেছিলাম যে আমি বুয়েটে চান্স পাইতে চাইতাম, ছোটবেলা থেকেই চান্স পাইতে চাইতাম। তো মানে চান্স পাইতে চাইতাম, এটা একটা ব্যাপার। আর চান্স আমি পাবো কখন, আমি এটা বিশ্বাস করতে শুরু করি যখন পর্যাপ্ত পরিশ্রম করে ফেলছি, একের পর এক মডেল টেস্ট দিতে দিতে। আমি একদিন বলতেছিলাম না, ফিলস লাইক আ মেশিনের মতো হয়ে গেছে। অঙ্ক রঙ্গ আসলে দূর, এডি অনেক করছি, পারি, বসাই দিই অঙ্ক। সো তখন মনে হইতেছে যে এত এত পরীক্ষা, এত এত চেষ্টা, এত এত ঘন্টা যখন আমার বন্ধুরা আনন্দ ফুর্তি করে জীবন কাটাচ্ছে, তখন আমি পড়ছি, তখন আমি কষ্ট করছি, এতগুলো এক্সাম দিছি। এমন একটা অবস্থা যে শরীর কড়া হয়ে গেছে, শরীর কড়া মানে তো বলতেছে শরীর রাফ হয়ে গেছে, না ঘুমাইতে সারা রাত পড়া সকালে তাই মডেল টেস্ট দিই 3-4টা। তো আবার এসে রিভিশন দিয়া আবার সকালে যায় একই কাজ, মাসের পর মাস করতেছি। তখন কোনো একদিন পরীক্ষা দিয়ে আইসা শরীর আর চলতেছে না, ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমি হচ্ছে আবার রিভিশন দিচ্ছি, একই জিনিস বারবার তিতা হয়ে গেছে, রিভিশন দিতে যায় হঠাৎ করে শরীর করা হয়ে যায় না, যে এত করা হয়েছে পানি শূন্যতার মতো, যে চোখ বন্ধ, ঘুম কম হলে যেটা হয়, চোখ বন্ধ করলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সো সাডেনলি আমি খেয়াল করলাম যে আমি একটু রিভিশন দিতেছি, হালকা কিছুটা ঘুমায়া চোখটা বন্ধ করলে টপ টপ করে চোখ থেকে পানি পড়তেছে এই বইয়ের উপরে। এটা কিন্তু ওই যে কান্না না, এটা হচ্ছে শরীর করা হয়ে গেছে। সো এরকম একটা সময় আমার মনে আছে, আমার মা আমাকে আসলে মুখে খাবার তুলে খাওয়ায় ওই পড়ার সময়, আমি একদম পুরা বইয়ের সঙ্গে স্টিক টু ইট, সে মুখে খাবার তুলে দিতেছে, আমি পড়তেছি, যাই হোক দেখতেছে আমার দেখি কান্নাকাটি করতেছে, যাই হোক হোয়াট এভার। তো ওই মুহূর্তে সাডেনলি আমার আসলে ফিল এসে গেল যে চোখ মুছতে মুছতে ফিল এসে গেল এরকম যে মেলা পরিশ্রম করতেছি, নিজেকে নিজের অচেনা লাগতেছে। আরে আমি তো এত পরিশ্রমী ছিলাম না কোনোদিন, কোনোদিন। তো পড়ালেখার প্রতি এত অবসেসড হয়ে গেছি কবে, যে না ঘুমাইতে ঘুমাইতে এখন চোখ বন্ধ করলে চোখ থেকে পানি পড়ে, বইয়ের পৃষ্ঠা মিশে যাচ্ছে চোখের পানিতে। তাহলে বুঝে নাও, ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে ইয়েস আই ডিজার্ভ সামথিং, আমি কিছু না কিছু তো অবশ্যই ডিজার্ভ করি। তাহলে সেইখান থেকেই ওই দিনই বিলিভ চলে আসছে, আচ্ছা বইটা আমি চান্স পাবো। এত পরিশ্রম কয়জনে করতেছে, তাই না? তো ওই লেভেল অফ ডেডিকেশন লাগবে ভাই। আজকের দিনগুলো সোজা, আমি তোমাদের ক্লাসগুলো অনেক সহজ করে দিই, অনেক মজার বানায় দিই, অনেক কথা গল্প টল্প বলে টলে আমি তোমাদের এই জিনিসপত্রগুলো বুঝাই দিই। বাট এত ভালোবেসে সব দিন কি পড়ানো যাবে না। এরকম দিন আসবে আমাদের সিলেবাসের পেশা চলে আসছে, দুবদাম আমি পড়াইতেছি, তুমিও পড়াইতেছি, একটু তিতা করলার মতো সব টপিক, তাও তুমি লেগে আছো স্টিক টু দ্যাট, না আমি এটার সঙ্গে লেগেই থাকবো, আমি এটা পড়েই দেখবো, শেষ করে তারপরে আলোচনা অন্য কিছু হবে। তো তখন না তোমার ওই পরিশ্রমগুলাই তোমাকে আসলে জবাব দিবে। ইয়েস, ইউ ক্যান বিলিভ নাও, তুমি এখন নিজের উপরে বিশ্বাস রাখতে পারো যে তুমি আসলে ভালো কিছু করতে যাচ্ছ। তো পরিশ্রমই তোমাকে বিশ্বাসী বানাবে, আর বিশ্বাসীরা সবসময় জয়যুক্ত হয়। ওকে, ফাইন। এটা ভালো কোশ্চেন। রাকিবুল হাসান বলছো, ভাইয়া এতগুলো সাবজেক্টের জন্য টাইম ম্যানেজ করব কিভাবে? এটা ভালো কোশ্চেন, এটা আনসার দিব আমরা এখন। এই আরেকটা অঙ্ক করব, তারপরে আমি ওই আনসারটা দিব, আমি নোট করলাম, এটা নিয়ে আলোচনা হবে যেহেতু অনেকটা সময় কথা বলেছি। ওকে ফাইন। তো আসো, এবার আমরা আরও একটি অঙ্ক করব। একটা মজার একটা অঙ্ক করব। ওকে, মজার একটা অঙ্ক আমরা এখন
করব। দেখো এটা গতিবিদ্যার একটা অঙ্ক এবং অ্যাডমিশন টেস্টে আগত একটা অঙ্ক, মানে বুয়েট অ্যাডমিশন টেস্টে আগত একটা অঙ্ক, মানে আসছে এসে গেছে। ওকে, এটা একটা গতিবিদ্যার অঙ্ক, বাট আমরা কাজ শক্তি পদ্ধতি আরো স্মার্টলি এটা সলভ করতে পারি। দেখো, ওকে, এটা ভালো অঙ্ক, সবাই ঠান্ডা মাথা আমার সঙ্গে তুলো। ওকে, সুন্দর একটা অঙ্ক, অনেকক্ষণ ধরে লিখলাম তোমাদের জন্য, তাই না? তোমরা খাতায় যতটুকু লিখো আমিও ঠিক ততটুকুই কিন্তু বোর্ডে লিখি, তাই না? সব কিছু লিখে লিখে পড়াই, লাস্টে যাই আমরা অবশ্য অঙ্কগুলো সব প্রিন্টের অবস্থায় করব, কিন্তু প্রথম দিকের অংশগুলোতে আমি এভাবে করাই, কাজ এভাবেই পড়তে হয়। এভাবে না পড়লে পোলাপান মাথা কিছু ঢুকে না, দুবদাপ অঙ্ক আসে চলে যায়, কী হয় না কী হয়, ক্লাসের কোনো ফিলই থাকে না, আনন্দ অনুভূতি তো রাখো, আন্ডারস্ট্যান্ডিংও বাজে হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আই এম রেডি টু ডু দ্য হার্ড ওয়ার্ক ফর ইউ। ওকে, আচ্ছা আসো, তো আমরা এই অঙ্কটা করি। অঙ্কটা খুব সহজ একটা অঙ্ক। ওকে, আচ্ছা কি বলছে? 950 কেজি ভরের একটি গাড়ি, 950 কেজি ভরের একটি গাড়ি, 950 কেজি ভরের একটি গাড়ি, একটা গাড়ি আছে যেটা 950 কেজি ভর, 950 কেজি ভরের একটি গাড়ি এত কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। 50 মিটার দূরে, 50 মিটার দূরে পথচারী দেখা মাত্র, একটা পথচারী দেখছে দূরে, তাহলে কি করবে? ব্রেক করা উচিত, তাই না? তো ব্রেক করছে, দেখা মাত্র ব্রেক চাপলো এবং ঠিক পথচারীর সামনে গিয়ে থামছে। গাড়ির ব্রেক জনিত বল নির্ণয় করো। আর রাস্তার ঘর্ষণ বল বলা আছে, রাস্তার ঘর্ষণ বল বলা আছে এত। তো দেখো জিনিসটা দেখে মনে হচ্ছে কত কিছু দিয়ে রাখছে, কেমনে কি করবো এরকম মনে হচ্ছে না? কিন্তু খুব সহজেই এই অঙ্কটা আমরা সলভ করে ফেলতে পারবো, দেখো খুব সহজে, একদম কাজ শক্তিবদ্ধ দিব, অঙ্ক সলভ হয়ে যাবে। এটা একটা রাস্তা, হ্যাঁ, এটা একটা রাস্তা। তাহলে দেখো এইখানে একটা গাড়ি আছে, এইখানে একটা গাড়ি আছে, এইখানে একটা গাড়ি আছে, এটা একটা রাস্তা, এখানে একটা গাড়ি আছে। ওকে, ফাইন।
এখন এই গাড়িটার এই মুহূর্তে বেগ বলা আছে, এই মুহূর্তে তার বেগ হচ্ছে গিয়া V1, এবং V1 বলা আছে 36 কিলোমিটার পার আওয়ার। তো এটা কি মিটার পার সেকেন্ডে নিতে হবে না? তো মনে রাখবা, এই যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে একটা মজার ব্যাপার আছে, জাস্ট 3.6 দ্বারা ভাগ করে দিলেই মিটার পার সেকেন্ডে চলে আসে। এটা কি তোমরা জানা আছে শর্টকাটটা? যদি কখনো কিলোমিটার পার আওয়ারে থাকে একক, কিলোমিটার পার আওয়ারে থাকে, তাইলে ওইটাতে জাস্ট 3.6 দ্বারা ভাগ করবা, তাইলেই ডিরেক্টলি মিটার পার সেকেন্ডে চলে আসবে। এমনিতেও তোমরা বের করতে পারো, আমি জানি যে উপরে নিবা হচ্ছে 1000 দ্বারা গুণ করবা, কিলোমিটার মিটারে আসলো, আর নিচে 3600 দ্বারা ভাগ করবা, নিচে 3600 দ্বারা ভাগ করবা, 3600 মানে হচ্ছে 1 ঘন্টা, তাহলে মিটার পার সেকেন্ডে আসে। বাট আরও শর্টকাট হচ্ছে এরকম, যখনই দেখবো কিলোমিটার পার আওয়ার, ওইটাকে 3.6 দ্বারা ভাগ করবা, সবসময় 3.6 দ্বারা ভাগ করলে ডিরেক্টলি মিটার পার সেকেন্ডে আসবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে আনতে 3.6 দ্বারা ভাগ করবা, তাহলেই হবে। ওকে, তাহলে এত বেগে ছিল। তাই এটা তো বুঝতেছো যে 36কে আমরা যদি 3.6 দ্বারা ভাগ করি, তার মানে 10 মিটার পার সেকেন্ড। এটার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, এত বেগে চলতেছে এই গাড়ি। ওকে, এখন এই জায়গাতে একজন পথচারী আছে, এই জায়গাতে একজন পথচারী আছে, এবং এদের মাঝে না ডিস্টেন্সটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। পথচারী কতটুকু দূরত্বে আছে, এইখানটাতে তো গাড়ি আছে, আর পথচারী এইখানটাতে আছে, এবং এদের মাঝে যে দূরত্ব এইটা বলা আছে 50 মিটার। এখন গাড়িটা এখানে ব্রেক চাপছে, গাড়িটা যখন ব্রেক চাপে তখন কি গাড়ি ডিসেলারেট করে, গাড়ির মন্দন হয়, গাড়িটা ডিসেলারেট করে বা গাড়িটার মন্দন হয়, মানে গাড়িটার ব্রেকটা কমতে থাকে, গাড়িটা আস্তে আস্তে স্লো হতে থাকে, স্লো হতে থাকে। তাহলে চিন্তা করে দেখো যে এইটা একদম ঠিক, আরেকটু হলে একদম ঠিক পথচারীর সামনে যায় থামছে, আরেকটু হইলে পথচারী ইন্নানিল্লাহ হয়ে গেছিল। জাস্ট তুই যাচ্ছ না, দুদিন করে সামনে এসে মনে করো যে তুমি দাঁড়ায় আছো, এরকম একটা বাস আইসা নাকের কাছে এসে মনে করো থামলো, দেখলাম বাসের হেডলাইট তোমার নাকের সামনে আছে। তো যাই হোক, তো তাছাড়া না যে হ্যাঁ, বাসটা হয়তো বা ফিজিক্যালি তাকে ধাক্কা দিয়ে মাইরে ফেলে নেয়, বাট তার কলিজা এমনি আগে বের হয়ে গেছে, রুহু বের হয়ে গেছে। যখন ওইভাবে একটা গাড়ি তার দিকে আসছে, এসে জাস্ট তার চোখের সামনে থামছে, তখন এমনিতেই তো হার্ট অ্যাটাক করে ফেলার কথা, এমনিতেই তার রুহু বহু আগে বের হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, এরকম একটা অবস্থা যে ফিজিক্যালি সে বেঁচে আছে, বাট তার রুহু বের হয়ে গেছে। আল্লাহ মাফ করো। যাই হোক, তো এটা দেখো যে সে এইখানে এসে গাড়িটা থামছে, তো এখানে এসে যদি গাড়িটা থামে, তাহলে এই অবস্থানে তার বেগ কত হবে? এই অবস্থানে তার বেগটা কিন্তু 0। গাড়িটা এখানে এসে থামছে, দ্যাট মিনস এই অবস্থানে তার বেগ 0, এই অবস্থানে তার বেগটা 0 হয়ে গেছে, তাই না? এই অবস্থানে তার বেগটা 0 হয়ে গেছে। তাইলে এবার দেখো, এই গাড়ির ভর কিন্তু আমরা জানি, এই গাড়িটার ভর কিন্তু আমাদের অঙ্কে বলে দিছে যে 950 কেজি, তাই না? দেখো, এটা আদি বেগ শেষ বেগও জানি, তার মানে এখানে কৃত কাজ বের করতে পারবো, গতিশক্তি তো দুই পাশেরটাই জানি। তাহলে দেখো যে কৃত কাজ, আমরা এটাও জানি যে কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান, তাই না? ফাইন, দ্যাট মিনস E2 মাইনাস E1 মাইনাস E1। তাহলে শেষ গতিশক্তিকে আদি গতিশক্তি দিয়ে আমাদের বিয়োগ করে দিতে হবে, তাহলে কৃত কাজ পেয়ে যাবো। এবার খেয়াল করো, কৃত কাজ ইকুয়ালস টু কি? বল ইনটু সরণ। মোট কৃত কাজ, এখানে কিন্তু অনেকগুলা বল কাজ করতেছে। কি কি বল কাজ করতেছে দেখো, ব্রেক জনিত একটা বল আছে, আবার ঘর্ষণ বলও আছে। তার মানে আমরা জানবো কৃত কাজ ইকুয়ালস টু কি? বল ইনটু সরণ না, এখানে বল না, লব্ধি কৃত কাজ ইকুয়ালস টু হবে হচ্ছে গিয়ে লব্ধি বল ইনটু সরণ। যদি একের অধিক বল থাকে, দেখো এখানে বল দুইটা, একটা ঘর্ষণ বল আর একটা ব্রেক জনিত বল, তার মানে আমাদের এখানে লব্ধি বল নিতে হবে। কাজ ইকুয়ালস টু তো আমরা জানতাম, কাজ ইকুয়ালস টু আমরা সবাই জানি যে বল ইনটু সরণ। তো এখানে একটা বল থাকলে বল ইনটু সরণ, কিন্তু এখানে দুইটা বল, তাহলে বল দুইটার লব্ধি, এটা দ্বারা বোঝায় বলের লব্ধি, সামেশন অফ এফ, মানে বলের লব্ধি ইনটু সরণ ইকুয়ালস টু গতিশক্তির পরিবর্তন হাফ এম। দেখো যে আদি গতিশক্তি কিন্তু এখানে বড়, এখানে আদি গতিশক্তিটা কিন্তু বড়, খেয়াল করে দেখো আদি গতিশক্তি বড়, দ্যাট মিনস E1 মাইনাস E2, কজ লাস্টে যায় তো বাসটা থেমে গেছে তাই। সো দেখো হাফ এম V1 স্কয়ার মাইনাস হাফ এম V2 স্কয়ার।
এবার দেখো যে শেষে যায় গাড়িটা কি থেমে গেছে না? দ্যাট মিনস শেষ গতিশক্তি কত? শূন্য। দেখো এখানে এসে গাড়িটা থেমে গেছে, মানে এখানে আর কোনো বেগ নাই। এবার খেয়াল করো লব্ধি বল, এখানে আমাদের দরকার লব্ধি বল। মনোযোগ। এবার দেখো যে গাড়ি যখন চলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? গতির বিপরীতে। তাহলে গাড়ি চলতেছে সামনে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে? পেছন দিকে। ঘর্ষণ বলকে আমরা বলি এফ কে, গতীয় ঘর্ষণ বল এফ কে। ঘর্ষণ বল এখানে দেওয়া আছে 75 নিউটন। ঘর্ষণ বল 75 নিউটন। দেখো গাড়ি যাচ্ছিল সামনে, ঘর্ষণ বল উল্টা দিকে কাজ করে, তাহলে এই যে 75 নিউটন। আরো পাশাপাশি চিন্তা করো যে ব্রেক চাপলে ব্রেক কি করে? ব্রেক যখন আমি চাপ দিয়ে দিই, ব্রেক কি গতিটারে থামায়। আমরা যখন গাড়িতে ব্রেক করি গতি থামায়, মানে কি গতির বিপরীত দিকে সে একটা বল দেয়। ব্রেক কি করে? ব্রেক চাপলে গাড়ি থেমে যায় আস্তে আস্তে, মানে উল্টা দিকে সে বল দেয়। তো আমার বুঝতেছো, আমি ধরলাম ব্রেক জনিত বল এফ বি, ব্রেক জনিত বল এফ বি, বি ফর ব্রেক। এই বলটা কোন দিকে কাজ করবে? এই বলটা কাজ করবে গতির বিপরীতে। খেয়াল করো, এই বলটা কাজ করবে অবশ্যই গতির বিপরীতে, কজ এটাও তো গাড়িকে থামাইছে। তাহলে গাড়ির উপরে মোট বল কয়টা? দুইটা, একটা ঘর্ষণ বল আর একটা হচ্ছে ব্রেকের বল। দুইটা বলই কোন দিকে? উল্টা দিকে না? তাহলে এদের লব্ধি কত হবে? কোয়াইট কমন সেন্স। দেখো এদের লব্ধি বল কত হবে গাড়ির উপরে? ঘর্ষণ বল প্লাস ব্রেকের বল। কেন কেন এটা লব্ধি বল? কোয়াইট কমন সেন্স। দেখো দুইটাই পিছন দিকে কাজ করে, একই দিকে। এইটাও এইদিকে ব্রেকের বল এবং ঘর্ষণ বল ওইদিকে। তাহলে লব্ধি বল এখানে আমরা বসাবো। লব্ধি বল দিয়ে কি তো কাজ, তাই না? তাহলে লব্ধি বল কত? ব্রেকের বল প্লাস ঘর্ষণ বল ইন্টু সরণ হাফ এম ভি অন স্কোয়ার, কজ ভি টু জিরো হওয়াতে এটা জিরো হয়ে গেছে। এইবার অঙ্ক শেষ। দেখো এফ বি ঘর্ষণ বলের মান কত? 75। আমাদের অঙ্কেই বলা আছে ঘর্ষণ বলের মান 75, এই যে 75। সরণ কত? খেয়াল করো, এইখান থেকে এইখানে যে সরণটা হইছে, এখান থেকে এখানে যে সরণটা হইছে, এটা কতটুকু দূরে যায় থামছে? 50 মিটার দূরে পথচারী ছিল, গাড়ি ঠিক তার সামনে থামছে, মানে 50 মিটার সরণ। তাহলে সরণের ভ্যালু হচ্ছে এখানে 50 ইকুয়ালস টু হাফ এম, গাড়ির ভর 950, গাড়ির ভর 950 ইন্টু ভি অন স্কোয়ার। ভি অন হচ্ছে গাড়ির আদিবেগ, এটা আমরা বের করছি। ভি অনের ভ্যালু কত? 10, তাহলে 10 স্কোয়ার। তাহলে দেখো এই পুরো ইকুয়েশনে একটাই আননোন আছে, যেটা হচ্ছে গিয়া এফ বি। পুরো ইকুয়েশনে একটাই আননোন আছে, যেটা হচ্ছে এফ বি। এখান থেকে আমরা এফ বি এর মানটা বের করে ফেললেই অঙ্কটা সলভ। দেখো কেমন চমৎকার একটা অঙ্ক, তাই না? গতিবিদ্যার একটা অঙ্ক, কিন্তু কাজ ক্ষমতা শক্তি দিয়ে এই অঙ্কটাকে কত স্মার্টলি সলভ করা যায়। অঙ্কটা কিন্তু একটা কমন একটা অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু অনেক সময় স্ট্যান্ডার্ড অঙ্ক দিতে গেলে গতিবিদ্যার এই অঙ্কটা দিতে পারে, তখন তোমরা অনায়াসে এই থিওরি অ্যাপ্লাই করে এই অঙ্কটা সলভ করতে পারবে। এটা একটা বইয়ের স্ট্যান্ডার্ড প্রবলেম। করার পরে তোমাদের ভালো লাগার কথা, এই অঙ্কটা করার পরে জেনুইনলি তোমাদের ভালো লেগে যাবার কথা। ওকে, আচ্ছা ফাইন। ওকে ফাইন। সুজন বলছে আগুন। ওকে, ভেরি গুড। আনসার করছো হচ্ছে গিয়া জাহান 875 নিউটন বলছে। 875 নিউটন। এক একজন একটা আনসার দিতেছো, বাট এটা কমন। 875 নিউটন, 875 নিউটন, 875 নিউটন, 875 নিউটন, 875 নিউটন। এই এক একজন একটা, অনেকে 220ও দিতেছো, বাট মেজরিটি যেহেতু 875 দিছো, এটাই আনসার হবার কথা। তাও আমি একবার ক্যালকুলেশনটা চেক করে দিচ্ছি। ওকে, হ্যাঁ এটাই 875 নিউটন। ওকে, সবাই পারছি। এই যে ভালো লাগে যে ক্লাসে এই যে আমি একটা অঙ্ক করলাম, এটা কিন্তু এমনি নর্মাল অঙ্ক ভাবার কোনো কারণ নাই। তোমরা কেবল 3 মাসও হয় নাই উঠছো হচ্ছে গিয়া ইন্টারে, এই টাইপের অঙ্ক ক্লাসে করাই দেওয়ার পরে সবাই বুঝতেছি, সবাই আনসার বের করতে পারতেছি। দিস ইজ অ্যামেজিং। একদিনে কি তুমি দৌড়ানো শিখছো? একদিনেই কি তুমি লং জাম্প হাই জাম্প দিতে পারতে? জন্মের প্রথম দিনই পারতে না। জন্মের প্রথম দিন নড়তে চড়তেই পারতে না। তো এরপরে কি হয়েছে? আস্তে আস্তে তুমি, তোমার ঘাড় শক্ত হয়েছে, তুমি তখন ঘাড় নাড়াইতে পারছো। এরপরে মেরুদণ্ড শক্ত হয়েছে, তুমি তখন উঠে বসতে পারছো। এরপরে হামাগুড়ি দিতে পারছো। এরপরে একটা সময় দাঁড়াইতে পারছো। তারপরে তুমি হাঁটতে শিখেছো। এরপরে কিছুটা দৌড়াতে শিখছো। তুমি বড় হইছো, জোরে দৌড় দিতে শিখছো।
তুমি আরো বড় হইছো, তুমি দৌড় দিয়ে হয়তো বা হাই জাম্প দিতে শিখছো বা লং জাম্প দিতে শিখছো, তাই না? সো ওই প্রথম দিন ফ্রম দ্য ডে ওয়ান যেদিন তুমি দুনিয়াতে আসছো, ওইদিনকে যদি বলা হয় যে তোমাকে একদিন হাই জাম্প দিতে হবে, এরকম লম্বা উঁচু জায়গা থেকে লাফ দিয়ে যেতে হবে, তো তখন তোমার কাছে মনে হবে না ভাই এটা তো অনেক দূরে, জিন্দেগিতেও পারতাম না, তাই না? এটা জিন্দেগিতেও পারতাম না। তো ওই জায়গা থেকেই আমি বলতেছি, বাট ডে বাই ডে তুমি যখন আসলে গ্রাজুয়ালি ইমপ্রুভ করবা, তখন একটা সময় মনে হবে এটা এমন কঠিন কি, পারলাম তো, তাই না? সো গ্রাজুয়াল প্রোগ্রেস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ওকে, সো ওই জায়গা থেকে আমি বলতেছি যে আমাদের গ্রাজুয়াল প্রোগ্রেসটা বেটার। দেখো আমি তোমাদেরকে পড়ায় টারা পুরো ফার্স্ট হয়ে গেলাম, রাইট, তো পড়ায় দিছি একদম সব কিছু শেষ, কিন্তু তোমরা সেটা নিতে পারলা না, তোমরা সেটা হজম করতে পারলা না, ডাইজেস্ট করতে পারলা না, সেটা দিয়ে তোমরা নিজেরা আরও একটু পড়তে পারলা না, তাহলে ওইটা দিয়ে তো লাভ নেই। সো আমি এটা ফিল পাচ্ছি যে আমাদের এই কোর্সে তোমরা আমাদের সঙ্গে আগাচ্ছ, আগাচ্ছ আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের সঙ্গে সঙ্গে আগাচ্ছ, তাই না? ভালো লাগা তৈরি হয়ে গেছে না, একটা ম্যানার তৈরি হয়ে গেছে না, যে ফিজিক্স কোর্স আছে, যে রিয়াজ ভাইদের এই কোর্সে আমি আসি, রিয়াজ ভাই রেদন ভাইয়ের এই কোর্সে আমি আসি, এবং এই কোর্সে এরকম একটা অ্যাম্বিয়েন্স হয়, এরকম করে হঠাৎ করে ক্লাস শুরু হয়, ক্লাসে ভাইয়া এভাবে করে অঙ্ক করায় এবং অঙ্কগুলো আমি বুঝতে পারি। এই যে একটা টোন সেট হয়ে গেছে, তাই না? এই যে একটা টোন সেট হয়ে গেছে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। তোমার ফিজিক্সটা এভাবেই করে আস্তে আস্তে করে দেখবা পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার, সেকেন্ড ইয়ার কোর্সে এখন যে যুক্ত হওয়া নাই, মাইড হবে মাইড, সেকেন্ড ইয়ার কোর্সে যারা যারা যুক্ত হওয়া নাই তারা যুক্ত হবে এই মাসের মধ্যে। আমি তোমাদের সবাইকে বলেছি ডিসেম্বরের মধ্যে ডেফিনেটলি সবাই সেকেন্ড ইয়ার কোর্সে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার একটু কথা বলা যায়, এই অধ্যায়ে আর কয়টি ক্লাস লাগবে? কালকে একটা ক্লাস আছে, তিনটে ধরে নাও, আর তিনটে ক্লাস ধরে নাও। আমি ধূপধাপ ওই যে ক্লাস খুব কম ক্লাসেই শেষ করতেছি, খুব কম্প্যাক্ট ক্লাসেই শেষ করতেছি, তাই না? তোমাদের জন্যই আসলে ক্লাস একটু বাড়াই নিচ্ছি, 2 থেকে 3টা ক্লাস, হ্যাঁ কালকে একটা পরশু একটা, এর মধ্যে শেষ হয়ে যাওয়া যেতে পারে, বাট একটু প্র্যাকটিস করবো আর কি। ওই চ্যাপ্টার কালকের ক্লাসেই শেষ, থিওরি মিউরি যা পড়ার শেষ, এরপরে আমি হয়তো প্র্যাকটিসের ক্লাস দিতে পারি, ওই যে অঙ্ক করায় দেওয়ার যে ক্লাস সেটা দিতে পারি, বাট কালকে থিওরি অংশ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যায়ে আসো যে অনেকে বলতেছিলাম হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, তাই না? টাইম ম্যানেজমেন্ট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ফর্মুলা খুব কাজে আসে, টাইম ম্যানেজমেন্টের মধ্যে একটা ফর্মুলা খুব কাজে আসে। একটা হচ্ছে গিয়া তোমার টাইম, দুইটা টার্ম ইম্পর্টেন্ট, শুধু টাইম না, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে ফোকাস। এই দুইটার যে গুণফল, এই দুইটার গুণফলটাই হচ্ছে গিয়ে স্টাডি বা রেজাল্ট। স্টাডি বলতে পারো অথবা আমরা রেজাল্টও ধরতে পারি, হ্যাঁ হোয়াট এভার ইউ সে, তো স্টাডি ভালো করলে রেজাল্টও ভালো হবে। ওকে, এই যে ফর্মুলাটা, এইটা রিয়েলি ডাজ ম্যাটার। স্টাডি বা রেজাল্ট ডিপেন্ড করে টাইম এবং ফোকাসের উপরে, এই দুইটার গুণফলের উপরে, এই দুইটার গুণফলের উপরে। তাহলে এই ইকুয়েশনটা কিভাবে কাজ করে সেখানে একটু খেয়াল করো। ফোকাস মানে কি আমরা জানি, ফোকাস মানে হচ্ছে গিয়া মনোযোগ, মনোযোগ, আর এই টাইম মানে কতটা সময় তুমি লেগে থাকলা। দেখো আমি একটা নর্মাল কেস বুঝাই, একজন স্টুডেন্ট মনে করো প্রচুর টাইম দিল, ইনফাইনাইট টাইম দিল, ইনফাইনাইট টাইম দিল, অনেক সময় দিল, অনেক সময় দিল, অনেক সময়, অনেক সময়, ইনফাইনাইট টাইম, সারাদিন বইয়ের সামনে বসে থাকে, সারাটা দিন বইয়ের সামনে বসে থাকে, সারাটা দিন হয়তো বা সে বই নিয়ে ঘুমিয়ে থাকে, হোয়াটএভার ইট ইজ, বাট সে বইয়ের সাথেই থাকে, ফাইন। তো তাহলে এটা দেখো যে, এটা দেখো যে সারাটা দিন সে বইয়ের সাথে থাকে, কিন্তু সে মনোযোগ দিছে জিরো, মানে একদম বইয়ের মানে টাইম বইয়ের সঙ্গে আছে, বইয়ের সঙ্গে আছে, কিন্তু বইয়ের দিকে তাকায় না, বইটই পড়ে না, এদিক ওদিকে আছে, আর বইয়ের সাথে তো আছে। তো যাই হোক অরেবার, তাহলে আসলে গুণফলটা কত আসবে? গুণফলটা আসবে জিরো, শূন্যের সঙ্গে যাই গুণ করো জিরো। তার মানে বুঝতেছো, তোমরা যখন আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করো যে ভাই কতক্ষণ পড়তে হবে, বা কতক্ষণ পড়লে বইয়ের চান্স পাওয়া যায়, কতক্ষণ পড়লে এইচএসসি প্লাস পাওয়া যায়, এই টাইপের কোশ্চেন সব থেকে কমন, স্টুডেন্টের সব থেকে কমন কোশ্চেন, ভাই কতক্ষণ ফিজিক্স পড়লে বইয়ের চান্স পাবো? এখন তো টাইমের কথা আমি বললাম, শুধু টাইম বললে আমি কি বলবো? টাইম যদি ইনফিনিটিও নাও তুমি, যদি মনোযোগ জিরো থাকে তো গুণফল জিরো, আউটপুট কিছু আসবে না। ওয়ারাস চিন্তা করে দেখো, যদি একটা উল্টা সিনারিও হয়, যে এই আরেকজন মনোযোগী স্টুডেন্ট প্রচুর মনোযোগ দিছে, প্রচুর মনোযোগ দিছে, মনে করো মনোযোগ ইনফিনিটি, একদম অনুবীক্ষণ যন্ত্রের নিচে বসে রাখছে বইকে, যে কোনো অক্ষর যেন ভুলটুল না হয়, এমন মনোযোগ, টু দ্য পিন পয়েন্ট। যাই হোক, মনোযোগ মনে করো প্রচুর দিছে, কিন্তু
টাইম একদমই দেয় নাই, পড়তে বসার সময় পায় নাই। এত মনোযোগ ভাই, আমি পড়তে বসলে পুরোটা মন আমার বইয়ের ভিতরকে বউকে সরি বইকে দিয়ে দিই, পুরোটা মন আমি বইকে দিয়ে দিই, কিন্তু টাইম দেই না। তাহলে সেটা ব্যাপারটা কেমন হবে? দেখো এত মনোযোগ থাকার পরেও টাইমই দিল না, যে এত পড়ার চাপ ভাইয়া, পড়তেই বসতে পারি না। এত মনোযোগ দিয়ে আমি পড়ি যে পড়তে বসাই হয় না। তো যাই হোক, এরকম যদি কেস হয় তাইলেও কিন্তু আমাদের এই গুণফলটা চলে আসবে 0। তার মানে তুমি বুঝতে পারতেছো, টাইম দিতে হবে, সাথে মনোযোগও দিতে হবে। এই দুইটাকে ব্যালেন্স করতে হবে, এই দুইটাকে ব্যালেন্স করতে হবে। টাইমও দিতে হবে এবং মনোযোগও তোমাদেরকে দিতে হবে। এই দুইটা জিনিসকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো দেখো যে দেখো যে দেখো, তুমি 6 মারতে চাও লাইফে, তুমি 6 মারতে চাও লাইফে, তুমি 6 মারতে চাও, তাহলে দুইভাবে মারা যেতে পারে। কিভাবে? দেখো 2 ইন্টু 3, এই গুণফলটা কত? 6। আবার দেখো 3 ইন্টু 2, এই গুণফলটাও 6। দুটোই কিন্তু 6। এটা দেখে অনেকে ভাববে এটা কি লিখলেন ভাই, উল্টাই দিলেন খালি। ব্যাপারটা এভাবে চিন্তা করে দেখো, যে মনে করো এটা টাইম আর এটা হচ্ছে ফোকাস, মনোযোগ। তুমি দেখো এই ছেলেটা, প্রথম ছেলেটা টাইম কম দিছে, 2 ইউনিট দিছে, বাট মনোযোগ বেশি দিছে, 3 ইউনিট দিছে। গুণফল সে ফলাফলে 6 মারছে, 6। আবার দ্বিতীয় ছেলেটা খেয়াল করো, দ্বিতীয় স্টুডেন্ট খেয়াল করো, সে টাইম বেশি দিছে, 3 ইউনিট ওর থেকে বেশি দিছে, বাট মনোযোগ সে একটু কম দিছে, তাইলেও তো সে 6 পাইছে। তার মানে ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট, তোমাকে ব্যালেন্স করতে হবে। দেখো সৃষ্টিকর্তা সবাইকে কি সমান মেধা দিয়েছেন? সৃষ্টিকর্তা সবাইকে কি সমান মেধা দিয়েছেন? তোমার অবভিয়াস আনসার হবে না, তো সবাইকে তো সমান দেয় নাই, কাউরে কম কাউরে বেশি তো মনে হয়, কাউরে কম কাউকে তো আমাদের বেশি মনে হয়, এরকম মনে হয় না? এরকম তুমি দেখছো না লাইফে? অবশ্যই এটা তুমি দেখেছো যে আচ্ছা আমার এই একটা ফ্রেন্ড, ও এই জিনিসটা এত সহজে বুঝে গেল। আমিও বুঝছি ঠিকই, বাট অনেকটা সময় আমাকে ইনভেস্ট করতে হয়েছে, অনেকটা সময় আমার ঘাটতে হয়েছে, পরে বুঝলাম। কিন্তু এরকম কিছু ফ্রেন্ড থাকে না, সব কিছু বুঝে যায়, স্যার বলার আগে ইয়ে বুঝে বুঝে রয়েছে। তখন না মনে হয় আল্লাহ তাআলা কিভাবে সুবিচারক হলেন, যে আমি এত কষ্ট করে একটা জিনিস বুঝি, আমার এক বন্ধু ধূপধাপ আসে, আরে ডাব বুঝে গেছে, ডাব। তখন মনে হয় না আল্লাহ এই দুনিয়াতে কেন এত অবিচার আমার সঙ্গে হয়? কিন্তু আল্লাহ তাআলাকে অবিচারক? আল্লাহ তাআলা অবশ্যই, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুবিচারক, নিশ্চয়ই সৃষ্টিকর্তা সুবিচারক। তাহলে সুবিচারটা সে কেমনি করলেন? এখানেই করছে। তুমি দেখবা অতি মেধাবী স্টুডেন্ট বা খুব দ্রুত সবকিছু বুঝা ফেলে স্টুডেন্ট, এদের ধৈর্য কম থাকে, বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারে না। মনে করো যে আধা ঘন্টায় অনেক কিছু পড়ে ফেলতে পারে, বাট এই আধা ঘন্টা পড়তেই ওর অনেক কষ্ট হয়ে যায়, চেয়ারের সঙ্গে মনে একটা শত্রুতা, মানে কখন উঠবে এরকম একটা অবস্থা। তো দেখো অবস্থা এরকম, মনোযোগ বেশি মানে ফোকাস, মানে সৃষ্টিকর্তা তাকে আসলে মেধা বেশি দিছে, বাট তার ধৈর্য এত কম দিবে, সে অত টাইম দিতে পারবে না, সে দেখবে 2 ঘন্টার বেশি পড়তে পারে না। তো সে তো ভালো করতেছে, সে যদি ওই 2 ঘন্টাটা পড়ে তাহলে সে তো 6 মারতেছে। আবার দেখবা হতে পারো, আমি ধরে নিলাম তোমরা আমার মতো, যে টাইম লাগে সবকিছু বুঝতে, হ্যাঁ আমার মতো ধরে নাও। আচ্ছা, তো বুঝতেছো আমাকে তো সৃষ্টিকর্তা আসলে ওরকম করেননি যে দেখা মাত্র বুঝে ফেলি, ফটোগ্রাফিক মেমোরি করেননি তো। বললাম আমি সেটাই, তোমরা আমার মতোই। তার মানে আমার এখানে ফোকাস কম, টাইম লাগে, মনোযোগ কম দেখিয়ে তো টাইম লাগে, অনেকক্ষণ লাগে। কিন্তু দেখবা আমাদেরকে সৃষ্টিকর্তা অনেক বেশি পরিমাণে হচ্ছে ধৈর্য দিবে, ধৈর্য দিবে, যে অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়া ধৈর্য জিনিসটা ভাই আমার খুবই কম। এটা ক্রেডিট না নেই, বাট ব্যাপারটা আমি এটা বুঝাচ্ছি, যদি এরকম হয় দেখবা যে মনোযোগী আসলে অতটা হইতে পারি না, টাইম লাগে একটা জিনিস বুঝতে, একটু সময় নিয়ে বুঝি, তারা দেখবা অনেক ধৈর্যশীল হয়, অনেকক্ষণ লেগে থাকতে পারে। আল্লাহ তাআলা এভাবেই সুবিচার করছে, তার মনোযোগ একটু কম হতে পারে, তার মেধা একটু কম হতে পারে, বাট তার টাইম দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা বেশি দিয়ে দিছে, গুণফলটা তো ইভেনচুয়ালি সেও তো ওই 6ই মারছে। তাহলে তোমাদেরকে এটাই বলবো, সময় বেশি লাগে দেখবা, বেশি মানে বুঝতে সময় বেশি লাগে, অনেক বেশিক্ষণ লেগে থাকবা। তুমি নিশ্চিত থাকো তোমার যে ফ্রেন্ড খুব দ্রুততম টাইমে বুঝে ফেলে, ও এতক্ষণ মনোযোগ দিতে পারে না। তো আমি তোমাদেরকে বলবো যে মনোযোগ বাড়াও, মনোযোগ বাড়াও, মনোযোগ বাড়াও, সঙ্গে সঙ্গে বেশি টাইম দেওয়ার চেষ্টা করো, এই দুইটার গুণফলটাকে বড় করার চেষ্টা করো। এখন মনোযোগ কেমনে বাড়ায়, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্টে চলে আসছি, যে মনোযোগটা বাড়ায় কিভাবে, তাইলে মনোযোগটা তাহলে বাড়ায় কিভাবে? দ্যাটস আ পয়েন্ট, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। তোমাদের মনে হবে না আচ্ছা ভাইয়া মনোযোগটা কিভাবে বাড়ায়? দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এই পয়েন্টগুলো কথা কেন বলতেছি, এগুলো দরকার তাই। আচ্ছা এটা হুদাই কথাবার্তা বলার ইচ্ছা নাই আসলে, এগুলো বলি আমার স্টুডেন্টের উপকারের জন্যই বলি, আদারওয়াইজ একটা ওয়ার্ডও কোনো কারণ ছাড়া বলা হয় না। সো মনোযোগ বাড়ানোর জন্য তোমাকে মেডিটেট করতে হবে।
তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান করা ইন আ সেন্স অফ, এখন মনে হবে ভাই ধ্যান, দোজ আর ফেন্সি ওয়ার্ডস, এই ধ্যান ট্যান তো ওই যে পাহাড়ের উপরে মানুষ করে ওইটাকেই যে শুধু মেডিটেট বলে তাই সেটা না। মেডিটেশনে অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে একটা বেস্ট ফর্ম অফ মেডিটেশন ইজ সালাত, নামাজ। নামাজ, দোজ হু আর মুসলিম, আমরা যারা মুসলিম আমাদের জন্য দ্য পিওরেস্ট ফর্ম অফ মেডিটেশন ইজ সালাত, নামাজ পড়া। নামাজ পড়া, তুমি যত নামাজ পড়বে, তুমি যত নামাজ পড়বে তত তোমার মনোযোগ বাড়বে। তুমি যত নামাজ পড়বে তত তোমার মনোযোগ বাড়বে। দেখো সালাতে কি করা হয়, তুমি যখন দাঁড়াও, তুমি একটা জায়গায় দাঁড়ায় একটা বিন্দুর দিকে তাকায় থাকো, 5 মিনিটের মতোই তো একটা সময়। এবং তখন কি বলা হয়, ইউ হ্যাভ টু ফরগেট এভরি সিঙ্গেল আদার থিংস, তোমাকে বাকি সব কিছু ভুলে যেতে হবে। ইউ হ্যাভ টু ফোকাস অন আ পয়েন্ট, লাইক ইউর গড ইজ অ্যাট দ্য ফ্রন্ট অফ ইউ, রাইট? তোমার আল্লাহ তোমার একদম তোমার সামনে আছে এরকম, তাই না? তুমি সব কিছু ভুলে যাও, দুনিয়ার চিন্তাভাবনা ভুলো এবং ডু সাম রেগুলার, মানে কিছু একটা থাকে না যে কিছু ফর্মের অ্যাক্টিভিটি, এটা আমরা যেটা যেটা করি যারা মুসলিম তারা জানো আমরা, তাই না? সেটা যখন তুমি করতেছো তখন তোমার মনোযোগ আসলে একটা বিন্দুতে আসতেছে। ব্যাপারটা ঠিক এরকমই, এই প্র্যাকটিসটা যখন তুমি করো, ওই বিন্দুতে যদি আমি একটা বই বসাই দিই, তাহলে বইয়ে যে আছে ওইখানে ফুল মন নিয়ে আসছো, বাইরে খেলাধুলা নাটক সিনেমা সব ভুলছি, এখানে ফিজিক্সের বইয়ে কী লেখা আছে এটাই পড়তেছি, বই সরাই দিলাম, নিয়ে আসলাম অন্য কিছু একটা ক্লাস। আচ্ছা ক্লাসে ভাইয়া কি বলতেছেন, হ্যাঁ হ্যাঁ এটা 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 বুঝছি। মানে তুমি একটা বিন্দুতে নিজেকে অ্যাকুমুলেট করতে পারো, দিস ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ মেডিটেশন। কিন্তু আমরা করি উল্টা কাম, ফোন একটা সামনে নিব, ফোন একটা সামনে নিব, নেওয়ার পরে রিলস, রিলস প্রত্যেক 10 সেকেন্ডে আমরা না চাইলেও ওইটা সরে যায়, আরেকটা আসে। কোত্থেকে কি হইতেছে জানি না, হঠাৎ করে আসতেছে একজনে ফুটবল খেলতেছে, হঠাৎ করে আসতেছে একজন নাচতেছে, হঠাৎ করে আসতেছে একজন কবিতা পড়তেছে, হঠাৎ করে আসতেছে একজন হচ্ছে গিয়া ফাইজলামি বানানতালি করতেছে। ওয়াই? দোজ আর বুলশিটস। আমাদের সামনে বারবার আসতেছে, ঘন্টার পর ঘন্টা রিলস দেখে কাটাই দিতেছি। তার মানে বুঝতেছো মনোযোগের কি যা না তা অবস্থা, পুরা মনোযোগের আলুবত্তা বানায় ফেলছে। হ জ ব র ল, যা না তা আসতেছে আসতেছে যাচ্ছে আসতেছে যাচ্ছে, দেখতে দেখতে আমাদের ফোকাস আর এক জায়গায় নাই। 5 মিনিটের বেশি কোনো কিছু আমাদের ভালোই লাগে না, কারণ আমাদের তো 15 সেকেন্ডের রিলস দেখার অভ্যাস। তুমি দেখো, ইভেন ইফ ইউ আর সার্চিং ইন দ্য ইউটিউব, তুমি যদি ইউটিউবেও থাকো, তোমাকে কিন্তু সিলেক্ট করতে হয়, তোমার ব্রেনকে কিন্তু একটা কাজ করতে হয়, আচ্ছা আমি কোন ভিডিওটা দেখবো, এটা নাকি এটা। তো তুমি কিন্তু এখানে তোমার ব্রেন অ্যাক্টিভ, কিছু হইলেও অ্যাক্টিভ। ওয়ারএস রিলস দেখার সময় তোমার কিছু করতে হবে না বাবা, তুমি হাত পিছনে দিয়ে সামনে ফোনটা রেখে দাও, ও নিজেই মনে করে একটার পর একটা আনতে থাকবে। মানে তোমার ব্রেনরে পুরো সাপোর্টেস কইরা একদম বন্দি করে দিচ্ছে। তো আমরা এইসব করে বেড়াচ্ছি, তাহলে আমাদের মনোযোগ বাড়তেছে নাকি কমতেছে? কমতেছে। তাহলে নিজের ব্রেনের টেক কেয়ার নিজের করতে হবে। আমি বলতেছি যে নামাজের কথা, দ্যাট মানে যে কোনো রিলিজিয়াসে তুমি হও, তুমি তোমার রিলিজিয়াসের কিছু মেডিটেশন আছে না, সেগুলো তুমি করো। প্রত্যেকটা মেডিটেশনেই ডেফিনেটলি দ্য মরাল ইজ তোমার মনকে একটা বিন্দুতে অ্যাকুমুলেট করা, তোমার মনকে একটা বিন্দুর দিকে ফোকাস করা। সো এইটা করতে হবে। এবং তখনই তুমি দেখবা যে 5 টাইমস যদি তুমি প্রেয়ার করো, দিনে 5 ওয়াক্ত যদি তুমি নামাজ পড়ো, তোমার না টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কিছু করতে হবে না। সকালে যে ঘুমের থেকে উঠে ফজরের নামাজ পড়ে, তাকে ঘুম থেকে সকালে ওঠার কথা আলাদা করে বলতে হয় না, সে ওই ঘুম থেকে উঠেই যায় এবং তারপরের টাইমটা সে কাজে লাগায়। যে জোহরের নামাজটা পড়ে, তাকে খাওয়ার আর গোসল করার কথা আলাদা করে বলতে হয় না, কজ নামাজের জন্য সেটা প্রিরিকুইজিট। যে আসরের নামাজ পড়ে, তার অনেক আগেই সময়ের ধারণা থাকে যে এখন অপরাহ্ন চলে আসছে। যে মাগরিবের নামাজ পড়ে সে জানে সন্ধ্যা হয়ে গেছে, এখন পড়ার টেবিলে বসতে হবে। আর যে এশার নামাজ পড়ে সে বুঝে যায় যে মাগরিব থেকে এশার মাঝখানে 2 ঘন্টা টাইম চলে গেছে, তার মানে এশার পরে এসেই আমাকে বাকি সময়টা ইউটিলাইজ করতে হবে। এবং যার সকালে ফজরের নামাজ আছে সে অবশ্যই রাত্রেবেলা 1টা 2টার মধ্যে ঘুমায় যাবে। সিম্পল, টাইম ম্যানেজমেন্ট হয়ে গেল। সো এটা তো আমরা সবাই জানি, আমরা তো এটা মানি না। আমাকে তুমি শতবার জিজ্ঞাসা করো, আমি তোমাকে এটা বলে আসলে কুলাতে পারবো না। আমি যখন ইন্টারমিডিয়েট লাইফে ছিলাম, টু বি ভেরি মাচ ফ্রাঙ্ক, 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, আমার এখন মিস হয়, মাঝে মধ্যেই মিস হয়, এটা আমি স্বীকার করলাম, সেটা ঠিক না, একেবারেই ঠিক না, যার জন্য আমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব করতে হবে, তাও তো 3-4 ওয়াক্ত পড়তে হয়। কিন্তু তোমাদের এই ইন্টারমিডিয়েট লাইফ ফেজে আমি এটা বলতে পারি, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন মিস হয় না, ফজরের নামাজ কখনোই মিস হয় না। ঘুমের মধ্যে উঠে উজু করে নামাজ পড়তাম, মাথায় থাকতো না আচ্ছা আমি ঘুমের মধ্যে নামাজ পড়ে ফেলছি। তো ওইটা আমি যে করতাম সেটার কি বলে বাই প্রোডাক্ট, সেটার আরেকটা ফল ছিল, যেটা হচ্ছে আমি টাইম ভালো মতো ম্যানেজ করতে পারতাম, যেটার আউটপুট অনুযায়ী আমার পড়ালেখাটা ভালো হইতো। এখন আমি যেটা করতাম সেটা আমি তোমাদেরকে বললাম, এখন তোমার ডিসিশন, তুমি কোনটা করবা। ওকে, ওকে, বোঝা গেছে?
ওকে, এক্স্যাক্টলি, পাবেল হোসেন ভালো বলছো, রিল ইজ নট রিল, ইটস আ ডিল টু ডেস্ট্রয় আওয়ার মাইন্ড। হ্যাঁ এক্স্যাক্টলি, রিল এইগুলা খুব হার্মফুল, এইগুলাই আমাদের শেষ করে দিতেছে ভাই। আমাদের যুগে এইসব নেট টেট অতটা ছিল না, এইসব ঝামেলা আমাদের একটু কম পোয়াইতে হইতো, তোমাদের যুগে এসে এই সবটি এসে ঢুকছে, বুঝছো না? সো ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। ফাইন, তো চলো আমরা আরেকটা ছোট টপিক পরে আজকে ক্লাসে শেষ করবো। ডেফিনেটলি তোমার এই আইডিয়াসগুলো বেটার লাগছে, তারপরেও আমি একটু গ্রসলি যদি বলি, দিনে 3 থেকে 4 ঘন্টা সেলফ স্টাডি করবা, দিনে 3 থেকে 4 ঘন্টা সেলফ স্টাডি করবা। সেলফ স্টাডি মানে এই যে ভাইয়ের ক্লাস করতেছে এটা সেলফ স্টাডি না, একা একা যে পড়াটা সেটা। সো তোমার ক্লাস আছে, কলেজ আছে, হোয়াট এভার ইট ইজ, তুমি একটা টাইম বের করো কোনটা তোমার পাওয়ার আওয়ার, কোনটা তোমার পাওয়ার আওয়ার। পাওয়ার আওয়ার মানে বুঝো, পাওয়ার আওয়ার, পাওয়ার আওয়ার, পাওয়ার আওয়ার, পাওয়ার আওয়ার মানে সবার পাওয়ার আওয়ার এক না। আগে একটা কথা চলতো না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সো ওই দিন নাই আসলে, যে সকালের পড়াটা ভালো পড়া, রাতের পড়াটার কোনো মূল্য নাই, এরকম কোনো কিছু নাই দুনিয়ায়। প্রত্যেকটা মানুষের নিজের নিজের লাইফস্টাইল আছে, দেখবা কিছু কিছু মানুষদের রাতের বেলা খুব ভালো করে পড়তে পারে, ওই সময় তার ব্রেন অ্যাক্টিভ থাকে, এটা তার পাওয়ার আওয়ার। কিন্তু কোনো মানুষের সকালবেলা তার ব্রেনটা অ্যাক্টিভ থাকে, তাহলে ওটা তার পাওয়ার আওয়ার। ওকে ফাইন, তাহলে আমরা সবাই বুঝতেছি যার যার পাওয়ার আওয়ারের ভিতরে 3-4 ঘন্টা টানা পড়বা। আর এই 3-4 ঘন্টার মধ্যে একই সাবজেক্ট বারবার মানে 3টা সাবজেক্ট পড়বা না। অনেক আছে যে 1 ঘন্টা ফিজিক্স, 1 ঘন্টা কেমিস্ট্রি, 1 ঘন্টা ম্যাথ, না এমনি না, না এমনি না। ওই 3-4 ঘন্টা একটা সাবজেক্টই, ওইটারই এক চ্যাপ্টার শেষ পারলে পরের দিন আবার আরেক চ্যাপ্টার শেষ, বুঝছো? এই যে হজবরল না, একসঙ্গে 3 নৌকায় পা দিও না, যদিও আমাদের পা দুইটা, 3 নৌকায় পা দেওয়ার চান্সেস নাই। সো অল আই এম ট্রাইং টু সে যে আমরা একই দিন একটা সাবজেক্ট পড়বো। হ্যাঁ, এই যে সেলফ স্টাডি পাওয়ার আর বের করতে পারো না, এখানে একটু ফোর্স করতে হবে, ফিজিক্যালি একটু থাকতে হবে, এবং নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। দেখো মন চাই তো পড়তে বসলে, দেখি এই ফোনটা কই একটু দেখি না, একটু রিলস বন্ধু আমার কি টেক্সট দিল দেখি না একটু। তো ওইটা তো মন চাবেই, জানি আমি সেটা, কিন্তু নিজের মনকে বুঝাও, মনের উপরে জোর করো, যা চাইবে মন তা সে পাবে না। মন হচ্ছে একটা পাগলা কুকুরের মতো, এটার গলায় একটা শিকল পরাও। বুঝছো ব্যাপারটা কিরকম? যে মন চাইবেই একটা জিনিস, কিন্তু তুমি কি করবা, তাকে মাথায় গলায় শিকল পায়ে রাখছো, না চাইলেই তুমি পাবে না। তো অনেক সময় হয় না যে এখনই আমার ফোনটা ধরতে মন চাইতেছে, পড়াও নাই, চাইলেই ফোনটা ধরলাম, ইচ্ছা করে তখন নিজের উপরে ফোর্স করবা যে ধরবো না ফোন, যা শালা আজকে রাতে ফোনই ধরবো না। এই যে তুমি নিজের মনকে ট্রেন করলা, দেখবা যে তখন ওই ওই নফস টের পেয়ে যাবে, চাইলেই সে সব কিছু পায় না। সেটা ডিপেন্ড করে তুমি তাকে আসলে সেটা দিবা কি না দিবা তার উপরে। তো এইভাবে করে নিজের উপরে নিজের কন্ট্রোলটাকে আনতে হবে। ওকে ফাইন, সো গেল সব। এই আসো আরেকটু পরে নিই, ক্লাস অনেকটা হয়ে গেছে, 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে। ওকে ফাইন, তো চলো আমরা আরেকটা টপিক একটু দেখবো, সেটা হচ্ছে আজকে আমরা আরেকটা টপিক সম্পর্কে জানবো, ছোট একটা, অল্প একটু পরে, আর 5 মিনিট পরে ক্লাস শেষ। ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা বা পাওয়ার, ওই যে পাওয়ার আওয়ারের কথা বলতেছিলাম। সো ক্ষমতা বা পাওয়ার, তো ক্ষমতা বা পাওয়ারের সংজ্ঞা আমরা জানি, প্রতি সেকেন্ডে কৃত কাজকে আমরা ক্ষমতা বলি, তাই না? তাই না? একক টাইমে কৃত কাজ, একক সময়ে কৃত কাজ, একক সময়ে, একক সময়ে, একক সময়ে কৃত কাজ, একক সময়ে কৃত কাজকে, একক সময়ে কৃত কাজ, এতটুকু বললেই হবে যে 1 সেকেন্ডে কতটুকু কাজ করে সেটাকেই আমরা বলতে পারবো ক্ষমতা। তো আমরা জানি ডাব্লিউ ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি। ক্ষমতাকে আমরা প্রকাশ করি পি দ্বারা, পি ইকলস টু ডাব্লিউ বাই টি, পি ইকলস টু ডাব্লিউ বাই টি, একদম বেসিক সূত্র, পি ইকলস টু ডাব্লিউ বাই টি। তাহলে এটার একক কি হওয়া উচিত? এটা তো আমাদের জানা আছে, ডাব্লিউ এর একক হচ্ছে গিয়া জুল, আর টাইমের একক হচ্ছে গিয়া সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার একক হবে, ক্ষমতার একক হবে জুল পার সেকেন্ড, তাই না? কাজকে সময় দ্বারা ভাগ। এই যে জুল পার সেকেন্ড, এই 1 জুল পার সেকেন্ডকেই আমরা বলবো 1 ওয়াট, 1 জুল পার সেকেন্ডকেই আমরা বলবো 1 ওয়াট, 1 ওয়াট ক্ষমতা। মানে ক্ষমতার একককে আমরা আলটিমেটলি ওয়াট বলতে পারি, ক্ষমতার একককে আমরা আলটিমেটলি ওয়াট বলতে পারি। এই ওয়াটকে এভাবে ডাব্লিউ দ্বারা লেখা হয়, সে লিখছে 70 ওয়াট। এটা তাৎপর্য কি? 70 ওয়াট যদি বলা হয়, এই খ নাম্বার কোশ্চেন এটা, যে 70 ওয়াটের তাৎপর্য কি? 70 ওয়াটের তাৎপর্য হচ্ছে গিয়ে এমন একটি, বললো কোন একটি যন্ত্রের ক্ষমতা 70 ওয়াট, এটা দ্বারা কি বোঝায়?
কোন একটি যন্ত্রের ক্ষমতা 70 ওয়াট দ্বারা বোঝাবে ওই যন্ত্রটি 1 সেকেন্ডে 70 জুল কাজ করে। ওই যন্ত্রটি 1 সেকেন্ডে 70 জুল কাজ করে। ওই যন্ত্রটি 1 সেকেন্ডে 70 জুল কাজ করে। এটা যদি আসে খ নাম্বার, এটা বের কোশ্চেনই আসে যে যন্ত্রটি সেকেন্ডে 70 জুল কাজ করে। ওকে ফাইন। এখন পাওয়ারের এই সূত্রটাকে আরেকটু ঘুরায় লেখা যেতে পারে, নানা রকমভাবে লেখা যেতে পারে। দেখো পাওয়ারের এই সূত্রকে সুন্দর করে গুছিয়ে লেখা যেতে পারে। সেটা হচ্ছে পাওয়ার P ইকুয়ালস টু W/T, তাই না? পাওয়ার P ইকুয়ালস টু W/T। তাহলে দেখো এটাকে ভেঙে কি এভাবে লেখা যায় না? W ইকুয়ালস টু কি, বল ইনটু সরণ না? বল ইনটু সরণ, বল ইনটু সরণ, তাই না? W ইকুয়ালস টু বল ইনটু সরণ। দেখো বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, এদের ডট গুণফল। কিন্তু পাওয়ার কেমন রাশি? পাওয়ার কিন্তু স্কেলার রাশি। পাওয়ার কেন স্কেলার রাশি? দেখো কাজ তো স্কেলার, সময়ও স্কেলার, তাহলে পাওয়ার স্কেলার। কিন্তু আমরা জানি বল এবং সরণ দুটো ভেক্টর, তাহলে ডট গুণফলটা আবার কাজ। তাহলে এখান থেকে খেয়াল করো যে P ইকুয়ালস টু এফটাকে আলাদা করলাম, এই যে ডট F/T। দেখো তো সরণ বাই সময়কে আমরা কি বলি? এই সরণ বাই সময়, সরণ বাই সময়কে কি আমরা আরেকটা ভেক্টর নামে চিনি না? এটাকে আমরা বলি হচ্ছে বেগ ভেক্টর। এর আগের চ্যাপ্টারে আমরা পড়ছি বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়, বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। তবে এটা বেগ ভেক্টর, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো না? পাওয়ার P ইকুয়ালস টু এফ তো ছিলই, এইখানে S/T মানে বেগ v। তাহলে দেখো P ইকুয়ালস টু এফ ডট ভি। এইটা আরেকটা চমৎকার সূত্র, যখন কাজে লাগে তখনই মাথায় আসে না। P ইকুয়ালস টু এফ ডট ভি। তার মানে আমরা বুঝতে পারতেছি বল ভেক্টরের সাথে, বল ভেক্টরের সঙ্গে বেগ ভেক্টরকে, বেগের সঙ্গেও পাওয়ারের ক্ষমতা আছে। এটা খুবই কাজে লাগে। ওকে, এটা খুবই কাজে লাগে, বারবার বিভিন্ন এমসিকিউর মাঝখানে আসে। তো দেখো বল ভেক্টরের সঙ্গে বেগ ভেক্টরকে ডট গুণ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব ক্ষমতা, ক্ষমতা বা পাওয়ার, ক্ষমতা বা পাওয়ার। ওকে ফাইন। সো দ্যাটস ইট। আজকে আমরা জাস্ট ক্ষমতার, আমরা লাস্ট টপিকে আসছি, আমরা লাস্ট টপিকে আসছি। আরও টুকটাক কয়েকটা সংজ্ঞা আছে এবং ক্ষমতার আরও কয়েকটা সূত্র এক্সপেনশন আছে, ক্ষমতা এবং দক্ষতা, যেটা আমরা আগামীকালের ক্লাসে কভার করতে পারবো। তাহলে থিওরিটিক্যালি এই চ্যাপ্টারে সব কিছু শেষ হয়ে যাবে। আজকে 7 নম্বর ক্লাস। আজকে কয় নম্বর ক্লাস? 7 নাকি 8? আজকে ছিল হচ্ছে গিয়ে 8 নম্বর ক্লাস। তার মানে বুঝতেছো যে কালকে 9 নম্বর ক্লাস। 9 নম্বর ক্লাসের মধ্যে আমাদের থিওরি সম্পূর্ণ শেষ হয়ে যাবে, থিওরি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপরে 10 নম্বর ক্লাসে যাই আমরা প্র্যাকটিস করব। কালকের ক্লাসে পরে, শুক্রবারের ক্লাসে পরে ধরে নিতে পারো ওয়ার্ক এনার্জি পাওয়ারের আমাদের বইয়ের যা পড়া সব শেষ হয়ে যাবে। তারপর আমরা প্র্যাকটিস করি, ওই যে বইয়ের এক্সারসাইজের অঙ্ক প্র্যাকটিস করি। 10 নম্বর ক্লাসে একটা প্র্যাকটিসের অঙ্ক থাকে, জায়গা থাকবে। চ্যাপ্টার শেষ, প্র্যাকটিসের জায়গা আমি ওখানে তখন আরও বাড়ায় দিচ্ছি। ঠিক আছে? তাহলে আগামী ক্লাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টারের থিওরি শেষ। এরপরে আমরা 2টা ক্লাস নিব জাস্ট প্র্যাকটিসের। এরপরে আমরা 2টা ক্লাস নিব জাস্ট প্র্যাকটিসের, অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করব। তাতে তোমাদের আরও স্পন্টেনিয়াস হয়ে যাবে, থিওরিগুলোকে কি বলে ফ্রাই করা হয়ে যাবে। ওকে, বোঝা গিয়েছে? হু, 1 ঘন্টা 30 মিনিট কখন যে চলে যায় তোমাদের সাথে আমি ঠিক বুঝে উঠতে পারি না। এবং এই পুরো ক্লাসটা জুড়ে তোমরা যেভাবে আমাকে সঙ্গ দিয়েছো, আমি আশা করবো প্রত্যেক দিন ক্লাসে এইভাবে করে তোমাদের সাপোর্ট চাই, এইভাবে করে তোমাদের সাপোর্ট চাই। ক্লাসে থাকাটা মাস্ট। এবং আরেকটা রিকোয়েস্ট, ফ্রেন্ডদেরকে, বন্ধুদেরকে এই কোর্সে ভর্তি করাবা। হ্যাঁ, এবং বলবা, ইনফ্লুয়েন্স করবা যেন তারা এখানে যুক্ত হয়, যদি তোমার ভালো লাগে। তো আমি জানি, আই বিলিভ ইট, তোমাদের প্রত্যেকের এই কোর্সটা ভালো লাগছে, তাই না? এই কোর্সটা ডেফিনেটলি সবার ভালো লাগছে। আমি যখন থেকে এই কোর্সে যুক্ত হয়েছি, আমি তোমাদের বারবার বলতেছি আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আসলে সাপোর্টটা দিয়ে যাব। এবং এটাতে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা বেস্ট কোর্স ক্রিয়েট করব, আমার স্টুডেন্টরা সব থেকে ভালো রেজাল্ট করবে। ওকে, তোমাদের যেটা করতে হবে, তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে অ্যাকুমুলেট করতে হবে এবং তোমাদের নিজেদেরকে সেকেন্ড পেপার কোর্সে ডেফিনেটলি যুক্ত হতে হবে। আমার উপরে ভরসা তোমাদের রাখতে হবে এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? ওকে ফাইন। ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার, লাভ ইউ, বাই 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 বাই।